এটা হলো বাংলাদেশের সরকারি কর্ম কমিশন যেটা আছে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই বিপিএসসি থেকে এই সিলেবাসটা প্রকাশ করা হয়েছে যেটা আপনাদেরকে দেখানো হয়েছে। তো বিপিএসসি এর কথা যেহেতু বলছি, ওয়েবসাইটটা লিখে রাখবেন bpsc.gov.bd। এখানে যাবেন, বিসিএস সম্পর্কে সবচেয়ে ভালো ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন হলো বিপিএসসি দিবে, কারণ ওরাই পরীক্ষাটা নেয়। তো অবশ্যই বিপিএসসি এর ওয়েবসাইটটা আজকে ক্লাস শেষ হলে ঘুরে আসবেন, দেখবেন কোথায় কি আছে, বিসিএস এর পরীক্ষার রেজাল্ট কোথায় হয় বা সার্কুলার কোথায় হয়, সিলেবাস কোথায় দেওয়া আছে, প্লিজ চেক ইট আউট। ওকে, এবার আসেন, এই যে আমি এখানে মোটামুটি কয়টা, 8টা 9টা সেক্টরের আলাদা আলাদা মার্কস দেয়া আছে। এই 9টা সেক্টর থেকে এই যে এতদিন ধরে বিসিএস পরীক্ষাগুলো হচ্ছে, এখানে 24 পর্যন্ত দেয়া আছে। সো এটা বেসিক্যালি অন্যান্য জায়গায় আমরা বইয়ে যখন করেছি, এটা দশম বিসিএস পর্যন্ত করেছি। আপনাদের বইগুলোতে 41 থেকে এখন 42 থেকে পাবেন, 42 থেকে শুরু করে 10 বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে তাকে এভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। যেমন ওই যে প্রথম টপিকটার একটু নামটা দেখেন তো, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বিশাল একটা টপিক। এখন এই টপিকের ভিতর থেকে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সর্ট আউট করেছি। দেখেন যে বাংলার ইতিহাস থেকে, প্রাচীন যুগে বাংলা, মুসলিম যুগে বাংলা, ব্রিটিশ শাসন আমলে বাংলা, পাকিস্তান আমলে বাংলা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ পরিচিতি, রাজনৈতিক পরিক্রমা, একদম স্পেসিফিকলি কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে আমরা টপিক গুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখেন, জাতীয় বিষয়াবলী না বলে এখন যদি আমি বলি মুসলিম যুগে বাংলা বা মুসলিম শাসনে বাংলা বা ব্রিটিশ শাসন আমলে বাংলা, আপনারা কিন্তু টপিকটা কিছুটা পরিচিত মনে হচ্ছে। এটা পরবর্তীতে আরো আমরা ভেঙে ভেঙে পড়াবো, তখন আরো বেশি পরিচিত মনে হবে। এরকম যত ক্যাটাগরাইজড আপনি করতে পারবেন সিলেবাসটাকে, তত প্রিপারেশন আপনার জন্য একটু একটু সহজ মনে হবে। ওকে, তো কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ণ এটা আপনি নিজেই আসলে সর্ট আউট করতে পারবেন। দেখেন, এই যে মুসলিম শাসন আমলে বাংলা, অলমোস্ট 35 থেকে শুরু করে 41 পর্যন্ত প্রত্যেক বিসিএস এ প্রশ্ন আসছে। সাম্প্রতিক বাংলাদেশ, এটা এখানে লেখা হয় না, এখানে আনফরচুনেটলি লেখা হয়নি, তো 8-10টা ছিল। 35 থেকে শুরু করে 40 সব বিসিএস এ প্রশ্ন আসছে। মুক্তিযুদ্ধ 35 থেকে শুরু করে প্রত্যেকটা বিসিএস এ প্রশ্ন আসছে। আমি যে বারবার 35 কথাটাকে বলতেছি, তার একটা স্পেসিফিক কারণ আছে। কারণ এই 35 বিসিএস এ এসে বিসিএস পরীক্ষাটাই চেঞ্জ হয়ে গেছে। বিফোর 35 এই 34 পর্যন্ত বিসিএস এর নাম্বার ছিল 100 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা হতো। আর 35 থেকে প্রথমবারের মতো 200 নাম্বারের পরীক্ষা শুরু হয়, এবং এরপর থেকে এই 200 নাম্বারের পরীক্ষাটা কন্টিনিউ করা হয়। মাঝখানে স্পেশাল কিছু বিসিএস ছিল, যেমন 39 স্পেশাল, 39 এর পর 42টা যদি এখনো দেওয়া হয় নাই, 42 স্পেশাল, এগুলো তো কিন্তু 200 নাম্বারের পরীক্ষাই ছিল। এবং 100 নাম্বারের প্রশ্নে পাশ করা অনেক কঠিন ছিল, 200 নাম্বারের প্রশ্নে কিছুটা সহজ হয়েছে, কারণ 100তে অলমোস্ট 65-70 না পেলে প্রিলি টিকা যেত না। বাট এই 200 নাম্বারের মধ্যে 115, কোনো যা সময় 105, ইভেন এইবার হয়তো বা 100 পেয়েও প্রিলি টিকা গেছে। তো আপনার মনে হইতে পারে যে আচ্ছা, আগে 70% মার্কস পাওয়া লাগতো, এখন 50% পাওয়া লাগতেছে, এটা মনে হয় সহজ। বাট আলটিমেটলি সহজ না, কারণ আপনি আগে 70 পেতেন, এখন পেতে হচ্ছে 130 নাম্বার বেশি পেতে হবে। এখানে আসলে ইফোর্ট বেড়ে যায়। এবং 200 নাম্বারের প্রশ্ন তো এটা সময় আসলে অত বেশি দেয় না, 2 ঘন্টার একটা পরীক্ষা হয় মাত্র। তো 200টা প্রশ্ন আসলে সঠিকভাবে পড়াও হয়তো বা যায় না। ওকে, তাহলে 35 যেটাতে গোল দিয়ে রাখছি, এটাকে আপনি মনে রাখবেন কি হিসেবে, এটা হলো আপনার বেস ইয়ার, মানে 35 থেকে শুরু করে নতুন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, এরপর থেকে নতুন প্যাটার্নে পড়াশোনা করতে হবে। 35টা আমি লিখে রাখলাম বেস ইয়ার। যখনই কোনো কিছু প্রিপারেশন নিবেন, বিগত বছরের প্রশ্ন যখন পড়া শুরু করবেন, 35 থেকে শুরু করবেন। তার আগের গুলো পড়তে পারেন, বাট না পড়লে খুব একটা সমস্যা হবে না। বাট 35 ইজ মাস্ট, 35 থেকে শুরু করে রিসেন্ট সবগুলো আপনি দেখবেন। আচ্ছা, এটাই তো শেষ নাই, এর আরো আছে। সংবিধান থেকে দেখেন, বলছিলাম অনেক গুরুত্বপূর্ণ, প্রতি বছর প্রশ্ন আসছে। দেন আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সরকার ব্যবস্থা, বিচার বিভাগ, এগুলো আলাদাভাবে লেখা হয়েছে, বাট এই সবগুলোই কিন্তু পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এই সবগুলো কনস্টিটিউশন থেকে আসছে। দেখছেন, প্রতি বছরই কোনো না কোনো জায়গা থেকে প্রশ্ন আসছে, এবং আলটিমেটলি এগুলো কোথায় যোগ করে দেবো, সংবিধানে যোগ করে দেবো। সো সংবিধানের প্রায়োরিটি আরো বেড়ে যাবে। এর বাইরে অর্থনীতি থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আর এখানে দেখাই, উপজাতি, নৃগোষ্ঠী, জাতিসত্তা থেকে প্রশ্ন প্রতি বছর আসে, গণমাধ্যম থেকে প্রশ্ন আসতে দেখা যায়, ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসে। সো যতগুলো ক্যাটাগরাইজড করা যায় আমরা করে দিয়েছি। আপনারা যখন প্রিপারেশন নেবেন, আপনিও কিছু কিছু ক্যাটাগরি করতে পারবেন যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। তো আজকে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব না, আমি চেষ্টা করবো 2টা বা 3টা টপিককে একটু ডিটেলস করে পড়ানোর জন্য, যেন আপনি এখন থেকে একটু একটু করে পড়ে আগাতে পারেন এবং জিনিসগুলো আপনার কাছে সহজ মনে হয়। তো সবার প্রথমে যেটা পড়বো সেটা হলো বাংলাদেশের ইতিহাস। বাংলার
বাংলাদেশের ইতিহাস। সো এই বাংলাদেশের ইতিহাসে আজকে আমি একটু ফোকাস করার চেষ্টা করব 47 টু 71 এই পার্টটাতে একটু বেশি ফোকাস করার চেষ্টা করব। যে ইনফরমেশন আপনারা জানেন ওই ইনফরমেশনই আপনাদেরকে জানাবো, বাট হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে। তো চলেন এই পড়াশোনাটা শুরু করার আগে একটু দেখি যে পিএসসি কি ধরনের প্রশ্ন ইতিমধ্যে করেছে এইসব টপিকের উপর থেকে। তো এখানে বিগত বছরের পিএসসির প্রশ্নগুলো দেয়া আছে, উত্তরগুলো নাই। আপনারা উত্তরগুলো চ্যাট বক্সে বা কমেন্টে জানাতে পারেন যদি আপনারা জেনে থাকেন, আর আমিও আপনাদের সাথে একটু আলোচনা করি। যেমন একটা প্রশ্ন ছিল, এটা কতবার আসছে দেখেন, 40, 38, 36, 30। সো এটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল, তার মানে একটা সাল জিজ্ঞাসা করতেছে। এই সালটা মোটামুটি সবাই জানেন, সেটা হলো 1966 সালে আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়। এখন এবার দেখেন এই প্রশ্নটা থেকে কতগুলো প্রশ্ন তৈরি করা যায়। আমি লিখে লিখে দেখেছি ছোট ছোট করে, আপনারা একটু বুঝার চেষ্টা করেন। তাহলে প্রথম প্রশ্ন করতে পারে যে 6 দফা কত সালে পেশ করা হয়েছিল এটা না বলে প্রশ্ন করতে পারে কে পেশ করেছিলেন, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে এটাও আমরা শিখে নিব, কে পেশ করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমি এখানে শুধুমাত্র বঙ্গবন্ধু কথাটা লিখি। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, একটা প্রশ্নের সাথে আরো লেঞ্জা আকারের প্রশ্ন শিখতেছি আমরা। আচ্ছা, আর কি প্রশ্ন করা হতে পারে যে কোথায় একটা দফা পেশ করা হয়েছিল বা একটা দাবি পেশ করা হয়েছিল, দাবিটা কোথায় পেশ করা হয়েছিল, এটাও তো প্রশ্ন হতে পারে। তাহলে এই কোথায়, এটা হলো পাকিস্তানে। পাকিস্তান একটা বিশাল বড় দেশ। পাকিস্তান জানার সাথে সাথে আপনাকে যদি অপশনে পাকিস্তান না দেয়, পাকিস্তানের কোথায় এটাও তো জিজ্ঞেস করতে পারে। সেই ক্ষেত্রে পাকিস্তানের লাহোরে পেশ করা হয়েছিল, এটাও আপনাকে শিখে রাখতে হবে। তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন কিভাবে বানাতে হয় এটা একটু শিখেন, যে একটা প্রশ্ন থেকে আপনাকে একাধিক প্রশ্ন বানাতে হবে। তাহলে এই মোটামুটি 2টা প্রশ্ন শিখলাম। আর কি শেখা যায়, এখানে যেমন সাল জিজ্ঞাসা করছে, তাহলে আপনাকে তো জিজ্ঞেস করতে পারে যে কয় তারিখ, অথবা সালের সাথে সাথে তারিখ দিয়ে দিতে পারে। এটা মনে করেন 68 না দিয়ে এটাও দিয়ে দিল 1966। এবার এখানে একটা তারিখ দিল, এখানে আরেকটা তারিখ দিল, তাহলে আপনাকে তারিখটাও জানতে হবে। এবং এই তারিখ নিয়ে মানে শুধু একটা তারিখ আসলে জানলে হবে না, আপনাকে কয়েকটা তারিখ নিয়ে জানতে হবে। সো আজকের আলোচনায় 6 দফা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব, তখন বলে দিব। তো ইনিশিয়ালি যেটা জেনে রাখবেন সেটা হলো, আচ্ছা তারিখের কথা বলতেছিলাম, তারিখটা একটু লিখি যে কত তারিখ এটা পেশ করা হয়েছিল। লাহোরে পেশ করা হয়েছিল আসলে 5ই ফেব্রুয়ারি। 5 এবং 6 এই 2 দিন আলোচনা ছিল। সো 5 ফেব্রুয়ারি আমি ছোট করে লিখে রাখি। আচ্ছা, আর 6 দফা দিবস একটা আছে। আপনারা যদি পেপার পত্রিকা পড়ে থাকেন বা ফেসবুকেও এখন জানা যায়, প্রত্যেকটা দিবসের সময় তো আসলে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংস্থানের কার্যক্রম থাকে। তো 6 দফার একটা দিবস কিন্তু আছে। তাহলে যদি জিজ্ঞাসা করে যে দিবসটা কবে, আরেকটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের উপর প্রশ্ন, সেই দিবসটা কত তারিখ আপনাদের দেখি। এটা আপনাদের সাথে একটু আপনাদেরকে জিজ্ঞেস করি আর কি, আমাকে কমেন্ট করে বা চ্যাট বক্সে জানান দেখি দিবসটা কবে। গুড, অনেকেই জানেন, ভেরি গুড। জুলাই লিখছে, জুন তো, জুলাই না ভাই, জুন, জুন হবে। 7ই জুন, গুড, ভেরি গুড। 7ই জুন হলো এই 6 দফা দিবস। তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন শেখা আশা করি আমি শিখে ফেলছি, এর বাইরেও প্রশ্ন আসতে পারে। সো 6 দফা নিয়ে একটা ছোট করে গল্পের মতো করে বলবো, তখন আরেকটু ডিটেলস জানতে পারবেন। তাহলে এই হলো একটা প্রশ্ন। প্রশ্ন শিখছি মানে প্রশ্ন দেখছি আমরা একটা, আর শিখছি কিন্তু 5-6টা। এই যে বাকি যে লেখাগুলো আমি লিখলাম না, এই জিনিসটাকে আসলে বলা হয় বিসিএস এর ভাষায় ব্যাখ্যা। আপনি যখন আমাদের বইগুলো পড়বেন বা অন্য কোনো বই যদি পড়েন, দেখবেন প্রত্যেকটা প্রশ্নের নিচে এরকম লম্বা 3-4 লাইনের একটা ব্যাখ্যা দেওয়া হয়, মাঝে মাঝে হাফ পেজের ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়। এই ব্যাখ্যাগুলো দেওয়া হয় কেন? কারণ এই প্রশ্নের সাথে সাথে আর কি কি ইনফরমেশন আপনার জানা থাকলে প্রশ্নটা মনে রাখা সহজ হবে। এবার আমি যদি আপনাকে বলি যে লাহোরে মানে পাকিস্তানের লাহোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5-6 ফেব্রুয়ারি একটা মিটিং করতে গিয়েছিলেন। ওই মিটিং এ 6 দফা পেশ করেছিলেন, এবং সেটা আসলে যদি সরাসরি রাজনৈতিক সভাতে করতে পারেননি, উনি ব্রিফিং করে জানিয়েছিলেন। এবং সেই 6 দফায় হলো বাঙালি জাতির মুক্তির সনদ। এই 6 দফাকেই বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। এবং এই 6 দফাকে একটা স্পেসিফিক টার্মের সাথে রিলেট করা হয়, যেটা হলো ইউএসএ। সেই টার্মটা হলো ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা, আপনারা কি জানেন ম্যাগনা কার্টা জিনিসটা কি? ম্যাগনা কার্টা হলো কিং জন। কিং জন হলো তখন ইউকে শাসন করতেন, ইউনাইটেড কিংডম শাসন করতেন। তো কিং জনের যে সংবিধান ছিল, সংবিধানে লেখা ছিল দ্য কিং ক্যান ডু নো রং। মানে হলো রাজা কখনো ভুল করতে পারে না, রাজা যা করবে সেটাই হলো আইন। মানে রাজা কোনো ধরনের অপচার করতে পারে না, মানুষের কোনো স্বাধীন অধিকার ছিল না। তো এই সমস্ত কারণে
যে প্রজারা ছিল বা আদিবাসী যারা ছিলেন তারা হলো রাজাকে বন্দি করে একটা লিখিত ফরম্যাটে স্বাক্ষর নিয়েছিলেন। ওই লিখিত ফরম্যাটটাই হলো ম্যাগনা কার্টা, যেখানে এই স্বাক্ষরের মাধ্যমে রাজা আসলে নিজের যে বিশাল শক্তি ছিল বা যে পাওয়ারটা ছিল সেটাকে খণ্ডন করা হয়। সো ম্যাগনা কার্টাকে আবার এটাও বলা হয় যে আপনার বর্তমান বর্তমান যে সংবিধান, সে সংবিধানের একটা মাইল ফলক কিন্তু বলা হয়। প্রথম সংবিধান, সরাসরি প্রথম সংবিধান আসলে বলা যাবে না, এর আগেও বেশ কিছু সংবিধান ছিল, ইতিহাস আছে, আপনি মদিনা সনদকেও বলতে পারেন, বা তার আগেও সক্রেটিস বা অ্যারিস্টটল এদের সময় সংবিধান ছিল। বাট আধুনিক যে সংবিধান, আধুনিক সংবিধানের জনক কিন্তু এই ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টার মাধ্যমে আধুনিক সংবিধানটা শুরু হয়। ওকে, সো আমরা এরকম বিভিন্ন আলোচনার সময় একাধিক গল্প আনার চেষ্টা করব, যেন একদম সুতার সাথে সুতা গেঁথে যায় এবং আপনাদের মনে থাকে দীর্ঘদিন। চলেন আমরা নেক্সট প্রশ্নটা, একটা প্রশ্নতে সময় চলে যাচ্ছে, নেক্সট প্রশ্নটা সলভ করি। পরবর্তী প্রশ্ন হলো, বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? বানানটা ভুল হয়েছে, এটা আসামি হবে। সো বঙ্গবন্ধু সহ কিন্তু বলা হয়েছে। তো এই প্রশ্নটার কারণ হলো 34 এবং 35 এই দুইটা সংখ্যা বিসিএস এ খুবই গুরুত্বপূর্ণ। 34 এবং 35-এর মধ্যে 34 হলো সংবিধানের সাথে রিলেটেড, 34টা হলো সংবিধান, আর 35 হলো আগরতলা, আগরতলা মামলা। এবং এই 35 হলো জন, এই 34 জন, তাহলে এই 35 জন হলো আগরতলা মামলার আসামি, আর এই 34 জন হলো সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। দুইটা আলাদা কথা, একটা হলো আগরতলার আসামি ছিলেন 35 জন, আর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন 34 জন, যার হেড ছিলেন মানে প্রধান ছিলেন হলো ডক্টর কামাল। আর এই 35 জন যাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল, তাদের প্রথম 1 নাম্বার যার নামে মামলাটা দেয়া হয়, উনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে আপনি যদি একটু গুগল সার্চ করেন বা কোনো বই পড়েন, বা কর্নেল শওকতের বইটা পড়েন সত্য মামলা আগরতলা, আপনি দেখবেন ওই বঙ্গবন্ধুকে যদি আলাদা করেন, বাকি যারা আছে, বাকি যে 34 জন, বঙ্গবন্ধু সহ আসলে 35 জন, বাকি যারা 34 জন আছে তার মধ্যে আমি হিসাব করেছিলাম 27 জনের মতো, 27 জন বা 25 জনের মতো সরাসরি বাহিনীর সদস্য, সেটা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3টা বাহিনীর সদস্য। তো আর বঙ্গবন্ধু ছিলেন হলো রাজনীতিবিদ, কয়েকজন ছিলেন হলো যারা সিএসপি অফিসার, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সাথে বা পুলিশ সার্ভিসের সাথে, যেটা হলো বর্তমানে বিসিএস সার্ভিস বলতেছেন আর কি, এই ধরনের অফিসার। বঙ্গবন্ধু ছাড়া রাজনীতিবিদ ছিলেন মানে আর 1 জন বা 2 জন। তো আপনি সাধারণভাবে এতদিন পরেও যদি ওই মামলাটা দেখেন, অভিযুক্তদের তালিকাটা দেখেন, আপনার মনে হবে এখানে সবাই হলো বাহিনীর সদস্য, হঠাৎ করে বঙ্গবন্ধুর নাম এখানে আসলো কিভাবে? তো বেসিক্যালি এই মামলাটা যখন প্রথমবার করা হয়েছিল তখন বঙ্গবন্ধুর নামটা এখানে ছিল না, কারণ বঙ্গবন্ধু এই মামলার সাথে আসলে জড়িত ছিলেন না। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং আলটিমেটলি আপনি বঙ্গবন্ধু নিজের যে বইটা লেখা অসমাপ্ত আত্মজীবনী, এটা যদি পড়েন আপনি বুঝতে পারবেন বঙ্গবন্ধু আসলে এই মামলার সাথে কোনোভাবেই যুক্ত ছিলেন না। এর অনেক আগে, এই আগরতলা মামলা হলো 68 সালে, আর বঙ্গবন্ধুর একটা ছোট্ট ইনভলভমেন্ট ছিল, সেটা হলো 62 সালে, অনেক আগে, 7 বছর আগে, প্রায় 6-7 বছর আগে। ওইখানে কিছু ঘটনার সাথে মিল দেখে এই বঙ্গবন্ধুকে এখানে ফাঁসানো হয়েছিল। এবং এটা আগরতলার সাথে ষড়যন্ত্র যে কথাটা আছে না, এটা নিয়ে আসলে অনেক বড় আপত্তি আছে। আপনি বিভিন্ন টক শোতে যদি ভালো ভালো মানুষদের কথা শুনেন, এই ষড়যন্ত্র আসলে আমাদের কখনোই বলা উচিত না। এই ষড়যন্ত্র কথাটা বলে হলো পশ্চিম পাকিস্তানের নাগরিক বা তৎকালীন সময়ে যারা সরকার ব্যবস্থায় ছিলেন, তারা এই ষড়যন্ত্র কথাটাকে বেশি বলে, কারণ তাদের জন্য মনে হয়েছিল যে আগরতলাতে যে ষড়যন্ত্রটা হয়েছিল তার মাধ্যমে বাংলাদেশকে, মানে পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল। বাট আমাদের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আমাদের পার্সপেক্টিভে তারা হলো গেরিলার মতো আক্রমণ করেছিল, বা গেরিলা পর্যায়ে একটা যুদ্ধ শুরু করার চিন্তা করেছিল, যেন এই দেশের মানুষ সঠিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে। আমাদের জন্য কিন্তু এটা কোনোভাবেই ষড়যন্ত্র না। আর ওই যে মামলাটা ছিল, ওই মামলার নামই আসলে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল না, ওই মামলার নামটা আসলে ছিল আহ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য, এটা হলো অরিজিনাল যে মামলার নাম। এবং এই যে আগরতলা কথাটা না, আগরতলায় এই মামলা, মানে আগরতলার সাথে এই শব্দটাই এখানে মিলে না, কারণ আগরতলায় যে ষড়যন্ত্রটা যেটা হয়েছিল, আমি যদি পশ্চিম পাকিস্তানিদের কথাও বলি, তাদের পক্ষ থেকে মনে হচ্ছিল এটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা আসলে আগরতলায় হয় নাই। আগরতলায় ওই যে 62 সালের ঘটনা বলছিলাম, দ্যাট ইজ লিঙ্ক টু আগরতলা। তো এটা একটা ভুল মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, এবং যেখানে বঙ্গবন্ধুকে ফাঁসানো হয়েছিল। পজিটিভ দিক যদি বলি, এই মামলাটা করার পর বাঙালি জাতির মধ্যে যে একটা বড় জাগরণ তৈরি হয়, তার ফলশ্রুতি, মানে ওই জাগরণের ঢেউ কিন্তু আমাদের 71-এ নিয়ে আসছিল। মানে 69-এ মোটামুটি বঙ্গবন্ধুকে স্বাধীন করে ফেলা হয়, 22শে ফেব্রুয়ারি ওনাকে জাতির জনক বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, এবং এরপর থেকে এই যে বেগবান হয়, 70-এর নির্বাচনে আমরা জিতি, 71-এ অবশেষে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের বিজয় ছিনিয়ে আনি।
সো ওই জাগরণের একদম সূত্রপাত যদি বলি, বিশাল সূত্রপাত, সেটা কিন্তু ওই 69, এবং যার আগুন মশালটা ধরিয়ে দিয়েছিল কিন্তু পাকিস্তানিরা এই মামলার মাধ্যমে। এবং এই মামলাটা করার পর যখন আমাদের রাজবন্দীরা ছিলেন, বঙ্গবন্ধু বন্দী ছিলেন বা বাকিরা যখন বন্দী ছিলেন, তখন তার আগ পর্যন্ত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম আপনারা শুনে থাকবেন। মাওলানা আব্দুল হামিদ খান একটা দীর্ঘ সময় রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন না, কোনো রাজনৈতিক আলোচনার মধ্যে ছিলেন না। এই মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্যই কিন্তু উনি আবার রাজনীতিতে ফিরে আসেন, এবং একটা বিখ্যাত স্লোগান, তখন খুব বিখ্যাত হয়ে না, এখনো আমরা এটা জানি, যে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। এবং হেডলাইন দেয়া হতো পত্রিকার মধ্যে যে বাস্তিল দুর্গের মতো আমরা মানে কারাবাস ভেঙে, বা যেটা কারাগার বলি, কারাগার ভেঙে শেখ মুজিবকে মুক্ত করে নিয়ে আসবো। এই যে বাস্তিল দুর্গ একটা কথা বললাম, তাহলে বাস্তিল দুর্গ কোথায় ছিল বা এটা কোত্থেকে আসলো, এগুলো চেষ্টা করবেন যে এরকম বিভিন্ন শব্দগুলো যখন পড়বেন বিভিন্ন বইয়ে, ওই পয়েন্টটা নিয়ে একটু ডিটেলস জানা। বাস্তিল দুর্গটা কোথায় ছিল, জার্মানিতে, শুনতে মানে পড়াশোনা করতে করতে আস্তে আস্তে জানতে পারবেন যে জার্মানির যে বাস্তিল দুর্গটা ভাঙার পর স্বাধীনতার কিভাবে, মানে যার শাসন কিভাবে এখানে পতন হয়। সো আমরা চেষ্টা করবো এরকম কিছু পয়েন্ট আউট করে দেওয়ার জন্য, যেন আপনার এই যে বিভিন্ন ঘটনা, ইতিহাসের বিভিন্ন ঘটনা, বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছিল বা বাংলাদেশের বহির্বিশ্বে যে ঘটনাগুলো ঘটেছিল, সবগুলোকে একসাথে বেঁধে দিতে, মনে রাখার সুবিধার্থে। ওকে, তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল 35 জন, বাট সাথে 34 জনটা জানা হলো, মামলাটা কিভাবে হয়েছিল, কারা কারা ছিলেন, এরকম বেশ কিছু ইনফরমেশনও সাথে আমরা জেনে নিলাম। ওকে, এবার আসেন নেক্সট প্রশ্ন। আমি কোনোটারই ডিটেলস যাব না, আমাদের প্রথম ক্লাসে ডিটেলস গেলে একটু ভয় লাগবে, আমরা ডিটেলস যেতে যাচ্ছি না। আচ্ছা, আমি একটু ভুল বলেছিলাম, বাস্তিল দুর্গ জার্মানি বলে ফেলেছি, ফ্রান্স, বাস্তিল দুর্গ হলো ফ্রান্সের। 1971 সালে, নেক্সট প্রশ্ন হলো, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো দান করেছিলেন? প্রথমত এই পক্ষের জায়গায় বিপক্ষ দিয়ে বিপক্ষে, এই প্রশ্নটা আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন হলো, যারা একদম নতুন নতুন শুরু করতেছেন তাদের প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ভেটো? এটা ইংলিশ শব্দ না, তাহলে আপনাদের একটা কাজ, এটা কেমন শব্দ, ইংরেজি শব্দ না আমি বলে দিলাম, এটা কেমন শব্দ আপনারা খুঁজে বের করবেন। আর এই ভেটোর বাংলা হলো মানি না। তাহলে কারা, মানে কার সাহস আছে মানি না বলা, এটাকে বলা হয় P5। মানে 5জন ক্ষমতাধর দেশের সাহস আছে বা শক্তি আছে যারা মানি না বলতে পারে। কোথায় বলতে পারে? ইউনাইটেড নেশনে এরা বলতে পারে। ইউনাইটেড নেশন আবার অনেক ভাগে বিভক্ত, অনেকগুলো সেক্টর টেক্টর আছে। ওখানে একটা পার্ট আছে, 6টা পার্টের একটা পার্ট হলো UNGA, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, এটাকে বলা হয় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ইউনাইটেড নেশনের 6টা স্টেট, মানে 6টা কার্যকারী সংগঠন আছে। একটা হলো বন্ধ এখন, যেটা শেষ হয়ে গেছে, বাকি 5টা অ্যাক্টিভ। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যদি বলি, সবচেয়ে মানে যেখানে মতামত প্রকাশ করা হয়, সেটা হলো UNGA। আরেকটা পার্ট হলো ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, UNSC। তো এই যে মানি না কথাটা, এই মানি না কথাটা মূলত আসলে সিকিউরিটি কাউন্সিলের জন্যই দেওয়া হয়। এবং এই যে P5, এই P5 আসলে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আছে। তো এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে মূলত 15টা দেশ থাকে, যে আমাদের 5টা হলো ফিক্সড। এই 5টা দেশের নাম আপনারা গেস করতে পারবেন: ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, চায়না, বর্তমান চায়না, তখন আবার একটা চায়না নিয়ে ঝামেলা আছে, এটা আমরা ইতিহাস বলার সময় বলবো। এই দেশগুলো হলো এই P5 এর অংশ। এই 5টা দেশের কোনো একটা দেশ যদি ভেটো দিয়ে দেয়, বলে যে আমি মানি না, তাহলে কোনো প্রস্তাব জাতিসংঘে আর পাশ করানো যায় না। ঠিক আছে, এই হলো কিছু কনসেপ্ট, এগুলো জানতে হবে। আচ্ছা, এখন তাহলে পক্ষে বিপক্ষে কেন বলছি? কারণ বাংলাদেশের পক্ষে ভেটো দেওয়া মানে হলো যে এই ভেটোটা বাংলাদেশকে সাহায্য করে। বাংলাদেশের বিপক্ষে ভেটো দেওয়ার অর্থ হলো যে ভেটোটা বাংলাদেশকে সাহায্য করে না, মানে কি বলে এটাকে, দুর্যোগের দিকে ঠেলে দেয় বা সমস্যা তৈরি করে। সো পক্ষে বিপক্ষে দুইটা দেশই জানতে হবে। যখনই আপনাকে বলা হবে পক্ষে, মানে বাংলাদেশের জন্য সাহায্য কে করেছিল, দ্যাট ইজ সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে যেটাকে আমরা রাশিয়া নামে চিনি, সেটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, তখন আসলে ডাকা হতো USSR। ঠিক আছে, এই সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল। আর বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় জনমত যেটা তৈরি করেছিল, সেটা হলো ভারত, তারপরে ইউনাইটেড কিংডম ছিল, এবং সোভিয়েত ইউনিয়ন ছিল। সো ভারতের যেহেতু সরাসরি ভেটো দেওয়ার ক্ষমতা ছিল না, ভারতের হয়ে মোটামুটি বলতে গেলে USSR এই ভেটোটা দিয়েছিল। তারও একটা কারণ আছে, মানে ভারতের হয়ে USSR এই সাপোর্টটা কেন ছিল? তার কারণ হলো ভারতের সাথে USSR এর একটা মিত্র চুক্তি ছিল। মিত্র চুক্তিটা কি, আমি ছোটকালের একটা গল্প বলি। মনে করেন রহিম এবং করিম ফ্রেন্ড, দুজনই হলো ফ্রেন্ড। আর আরেকজন বন্ধু হলো আফজাল। আমি জাস্ট র্যান্ডম নাম বলতেছি, কারোর সাথে মিলানোর চেষ্টা করবেন না। রহিম করিম ফ্রেন্ড, আফজাল হলো আরেকজন। করিমের
শত্রু হলো আফজাল। তাহলে শত্রুর শত্রু বন্ধু, আর বন্ধুর শত্রু হলো শত্রু। তাহলে করিমের শত্রু যদি আফজাল হয়, রহিমেরও শত্রু হবে আফজাল। একইভাবে অন্য একটা মানুষকে যদি নেই যার বন্ধু হলো রহিম, তাহলে করিমও তার বন্ধু হয়ে যাবে। সেম ঘটনা হলো ভারত এবং ইউএসএসআর। তারা নিজেদের মধ্যে একটা মৈত্র চুক্তি করেছিলেন যে আমি এবং আপনি ভাই ভাই, বন্ধু বন্ধু, একজন যদি আক্রান্ত হই বা একজনের উপর যদি আক্রমণ আসে, আরেকজন চুপ করে থাকবো না। সো ওই 1971 সালে যে যুদ্ধটা বাংলাদেশে হচ্ছিল, এর ইম্প্যাক্ট কিন্তু গ্লোবালি ছিল, পুরো বিশ্বের একটা ইম্প্যাক্ট ছিল। আপনি জেনে অবাক হয়ে যাবেন যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই ছোট্ট একটা জায়গা, 1,47,570 বর্গ কিলোমিটার প্লাস, এখন আমাদের সমুদ্র সীমাটা বৃদ্ধি পেয়েছে, এই জায়গার মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল, এমন একটা পর্যায়ে চলে এসেছিল যখন বিশ্বের দুইটা শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র ইউএসএ এবং ইউএসএসআর, তখন আসলে মেরুকরণ ছিল, পোলার অংশ বিভাজিত হয়েছিল। একটা ছিল মানে একটা হলো পুঁজিবাদী রাষ্ট্র বা পুঁজিবাদী সংগঠন, আর একটা হলো সমাজতান্ত্রিক সংগঠন। তারা পরস্পর বিশ্বযুদ্ধের মতো শুরু করে দিচ্ছিল, অলমোস্ট বিশ্বযুদ্ধ। বঙ্গোপসাগরের দিকে সপ্তম নৌবহর আসতেছিল, যেটা হলো ইউএসএ পাঠাচ্ছিল। অষ্টম নৌবহর এখানে অলরেডি বরাদ্দ ছিল, অলরেডি দাঁড়াই ছিল সপ্তম নৌবহরকে ট্যাকল করার জন্য। দুইটা জায়গায় কিন্তু পারমাণবিক অস্ত্র ছিল। সো বিশাল একটা ঘটনা, আমরা ধীরে ধীরে সেখানে যাব। বাট আপাতত এটা শিখে রাখি যে বাংলাদেশের পক্ষে ছিল বা পক্ষে ভেটো দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, আর বিপক্ষে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র, ইউএসএ। এটা কিন্তু বিপক্ষের উত্তর। ওকে, তাহলে এইভাবে যখন প্রশ্নগুলো পড়বেন, সাথে ব্যাখ্যাগুলো পড়বেন, দেখবেন পড়াশোনাটা কিছুটা ইজিয়ার মনে হচ্ছে। আরো কয়েকটা প্রশ্ন আমরা পড়ি। মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়েছিল? এটা সহজ প্রশ্ন, এটা মনে হয় আপনারা সবাই উত্তর দিতে পারবেন। চ্যাট বক্সে বা কমেন্টে দিয়ে দেন। গুড, ভেরি গুড, আপনাদের ম্যাক্সিমামই সঠিক উত্তর দিচ্ছেন। সঠিক উত্তর হলো 10 এপ্রিল। 10ই এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। তাহলে এখান থেকে অনেকগুলো লেজ আকারে প্রশ্ন করা যেতে পারে। প্রথম প্রশ্ন কোথায়? প্রথম প্রশ্ন হলো কোথায়, যে কোথায় এই সরকার গঠিত হয়েছিল? সো বেসিক্যালি এটা মুজিবনগরেই গঠিত হয়েছিল। তখন এটার নাম মুজিবনগর ছিল না। হ্যাঁ, চ্যাট বক্সে একজন বলতেছেন যে হ্যাঁ ভাই, তখন তো নামটা মুজিবনগর ছিল না, সরকার গঠন করার পরে মুজিবনগর। ভেরি গুড। বৈদ্যনাথ তলায় এটা গ্রামের নামটা কি ছিল? গুড, ভবের পাড়া। মোটামুটি আপনাদের অনেক কিছু জানা আছে। এটা ছিল তখন মেহেরপুর মহকুমা, তখন আসলে মেহেরপুর জেলা ছিল না, মেহেরপুর ছিল মহকুমা। মহকুমা মানে হলো সাব ডিভিশন, ডিভিশনের ছোট ভাই। মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় আম্রকাননে, ভবেরপুর, হ্যাঁ ভবেরপুর গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে এই মুজিবনগর সরকার গঠন করা হয়। এবং ভবের পাড়া এই গ্রামটাকে নাম চেঞ্জ করে রাখা হয় মুজিবনগর। এবং মুজিবনগর কিন্তু বাংলাদেশের প্রথম রাজধানী, এটাও শিখে রাখে, মুজিবনগর হলো বাংলাদেশের প্রথম রাজধানী, বাংলাদেশের প্রথম রাজধানী। এখান থেকে আমাদের এই মুজিবনগর সরকারটা গঠন করা হয়েছিল। লেজের আকারে লেজ প্রশ্ন করলে এখান থেকে অনেক প্রশ্ন আপনার আস্তে আস্তে শিখতে হবে। আমরা আপাতত এখানেই থাকবো। দেন হলো একটা প্রশ্ন এসেছিল যেটা হলো সেক্টর রিলেটেড, যে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরে? তো এটা একটা কঠিন প্রশ্ন, আপাতত আপনাদের না জানাই স্বাভাবিক। বাট এটা বলে রাখি যে মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল 11টা, এবং এই সেক্টরটা শিখতে হবে সরাসরি মানচিত্র দেখে দেখে। আপনি মানচিত্র, যদি বিসিএস পরীক্ষার প্রতি আসলেই ভালোবাসা থাকে, বাংলাদেশের একটা বড় মানচিত্র কিনবেন, বিশ্বের একটা বড় মানচিত্র কিনবেন, পড়ার টেবিলের সামনে দুইটাই ঝুলাই দিবেন, মাঝে মাঝে মানচিত্র দিকে দেখাইতে থাকে, উদাসীন হয়ে যাবে। মানচিত্র থেকে আপনি যে পরিমাণ শিখতে পারবেন, অন্য কোনো জায়গা থেকে শিখতে পারবেন না। আর আমাদের থেকেও মনে হয় দুইটা মানচিত্রের বই আপনাদের দিবে যখন রিটেন প্রিপারেশন দিবেন। একটা বেসিক্যালি বাংলাদেশের সেক্টর, মানে প্রত্যেকটা জেলা উপজেলা ধরে ধরে আমরা ভাগ করে দিছি। আর একটা হলো বিশ্বের মানচিত্র, যেখানে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, বিভিন্ন দেশের ছবি আপনারা পেয়ে যাবেন। তো এই 11টা সেক্টর ছিল, যার মধ্যে একটা ছিল আহ, অনিয়মিত সেক্টর। অনিয়মিত বলতেছি কারণ সেখানে কোনো ফিক্সড সেক্টর কমান্ডার ছিলেন না, যখন যে সেক্টর কমান্ডার ওটা নেতৃত্ব দিতেন তখন উনি এটার কমান্ডার হয়ে যেতেন। তো সেটা হলো 10 নম্বর সেক্টর। আপাতত জাস্ট এটুকুই জেনে রাখি। আমি 1 মিনিটের একটা ব্রেক নিব, আমার এখানে আসলে আজান দিচ্ছে, আজানটা 1 মিনিট পরে আমরা আবার শুরু করবো। 1 মিনিটের একটা ছোট্ট ব্রেক। এর মধ্যে আপনারা যেটা করতে পারেন, কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর দিয়ে দিতে পারেন কমেন্ট করে বা চ্যাট বক্সে।
ওকে, আমি আমাদের এখানে নামাজটা শেষ হয়েছে, আমি আবার শুরু করি আলোচনাটা। তাহলে আরো কিছু প্রশ্ন, আপনারা মোটামুটি সবাই দেখি সঠিক উত্তর দিচ্ছেন, মানে আপনারা আগে থেকেই আগ্রহী এই বিসিএস সম্পর্কে। প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল, মুজিবনগর সরকারের বিসিএস এসেছিল আর কি, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রীকে, এটা 38 বিসিএস এসেছিল, যেখানে আমি ক্যাডার হয়েছিলাম, বা আপনাদের আরেকজন ভাইয়া যিনি আছেন উনিও একই বিসিএস এর ক্যাডার। এটা সঠিক উত্তর হলো এইচ এম কামরুজ্জামান। তাহলে আপনার কাজ কিন্তু এই প্রশ্নটা শিখা না, এই প্রশ্নের সাথে সাথে ক্যাপ্টেন মনসুর আলী কিসের মন্ত্রী ছিলেন এটা আপনাকে শিখতে হবে। তাজউদ্দিন আহমেদ কেমন মন্ত্রী, কোন মন্ত্রী ছিলেন সেটা আপনাকে জানতে হবে। মুস্তাক আহমেদ কোন মন্ত্রী ছিলেন এটাও আপনাকে জানতে হবে। এবং ওনারা যে শুধু একটা বিষয়ের বা একটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এমন কিন্তু না, মানে বর্তমান মন্ত্রিসভা যদি দেখেন আপনি 35-30 জনের মতো দেখবেন, যাদের মধ্যে কেউ পূর্ণমন্ত্রী, কেউ উপমন্ত্রী, বা কেউ মিনিস্টার অফ স্টেট বা প্রতিমন্ত্রী। তো তখনও কিন্তু মনসুর আলী স্যারের উপর কিন্তু শুধু অর্থের দায়িত্ব ছিল না, আরো ছিল। কামরুজ্জামান স্যারের কিন্তু শুধু ত্রাণ এবং পুনর্বাসন ছিল না, স্বরাষ্ট্র ছিল। তাজউদ্দিন আহমেদের কথা যদি বলি, উনি কিন্তু শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, উনি অনেকগুলো মানে অনেকগুলো মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তো এগুলোর সাথে সাথে শিখে রাখতে হবে। সো টপিকটা আসলে বুঝতে পেরেছি যে যে মন্ত্রিসভাটা গঠিত হয়েছিল, সেই মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কে ছিলেন সেটা কিন্তু জানতে হবে। এবং সাথে এক্সট্রা আকারে যেটা শিখতে হবে সেটা হলো সচিব কারা ছিলেন। আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি, মন্ত্রণালয়ে আসলে দুইজন প্রধান থাকেন, একজনকে বলা হয় প্রশাসনিক প্রধান, আরেকজনকে বলা হয় সরি, একজনকে বলা হয় প্রশাসনিক প্রধান, একজন হলো নির্বাহী প্রধান। মন্ত্রী শব্দটা আসলে নির্বাহী প্রধান, মানে যিনি নির্বাহী প্রধান উনি হলেন মন্ত্রী। তো এখন প্রশ্ন হতে পারে নির্বাহী প্রধান ব্যাপারটা আসলে কি? নির্বাহী প্রধান মানে যার নির্দেশে কাজ সম্পাদিত হয়, আলটিমেটলি নির্দেশটা যার কাছ থেকে আসবেন উনি হলেন মন্ত্রী, নির্বাহী প্রধান। আরেকজন থাকেন প্রশাসনিক প্রধান, মানে ওই যে একটা মন্ত্রণালয়ের একটা প্রশাসন থাকে, প্রশাসনিক যতগুলো কাজ থাকবে, যার আদেশে বা যার ক্ষমতা বলে কাজগুলো সম্পাদন করা হবে, উনি হলেন প্রশাসনিক প্রধান। ওনার পোস্টের নাম হলো সচিব। তো বর্তমানে যতগুলো মন্ত্রণালয় আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের একজন প্রধান থাকেন, যাকে আমরা সচিব স্যার বলি। এবং কিছু কিছু ক্ষেত্রে বিভাগ থাকে, অনেকগুলো বিভাগেও কিছু সচিব থাকেন। তো এই হলো মোটামুটি কথা। তাহলে এখান থেকে শিখতে হবে কি, যে প্রশ্নটা আসছে সেটা, সাথে এই মন্ত্রিসভাতে কারা কারা ছিলেন, কে কোন দায়িত্বে ছিলেন সেটা শিখতে হবে, এবং সাথে এক্সট্রা হিসেবে সচিব এই প্রশ্নটা শিখে রাখতে হবে। তো বর্তমানে আমাদের বর্তমান সরকারের রাজনৈতিক উপদেষ্টা, আমি যদি ছোট একটা এক্সাম্পল দিই আর কি, বর্তমান সরকারের রাজনৈতিক উপদেষ্টা কে এটা কি জানেন? উপদেষ্টা যারা তারা কিন্তু মন্ত্রী সমপর্যাদার, মন্ত্রী পদমর্যাদার, এটা আশা করি আপনারা জানেন। তো বলেন তো বর্তমান সরকারের রাজনৈতিক উপদেষ্টা কে বর্তমান সরকারের রাজনৈতিক উপদেষ্টা? গুড, আমি উত্তর পেয়ে গেছি। উত্তর হলো এইচ টি ইমাম। রাজনৈতিক উপদেষ্টা হলো এইচ টি ইমাম স্যার। তাহলে প্রথম কি জিনিসটা শিখবেন কি, এইচ টি মানে কি? এইচ টি মানে হলো হুসেন তৌফিক ইমাম, উনি হলেন বর্তমান সরকারের রাজনৈতিক উপদেষ্টা। এবং এই এইচ টি ইমাম কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন তখন ওই 1971 সালে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো জেনে রাখতে হবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন যদি আমি বলি যে কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলনের মধ্যে দ্বিজাতি তথ্য কি গুরুত্বপূর্ণ ছিল, নাকি সামাজিক চেতনা গুরুত্বপূর্ণ ছিল, নাকি বাঙালি জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ছিল? তাহলে এখানে কোনোটাই আসলে কম গুরুত্বপূর্ণ কিন্তু না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ থেকেই কিন্তু আলটিমেটলি আমরা যদি বলি 52 কথা বলি, 54, 56, 66, 68, 69, 70, সবগুলোতেই কিন্তু বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি জাতিসত্তার যে প্রকাশ এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারপরে 1954 সালের একটা প্রশ্ন এসেছিল কে যুক্ত ছিলেন না, বা এরকম আরো কিছু প্রশ্ন এখানে থাকবে। 54 সালে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল, 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? তো আমি যে কথাটা একদম শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের জাতীয় ইতিহাস বা জাতীয় বিষয়াবলীর উপর কোন প্রশ্নগুলো বারবার আসতেছে এবং সেটার কোন জায়গা থেকে আসতেছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে 47 to 71 এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 70 to 80%। এর বাইরেও কিছু টপিক থাকবে যেখান থেকে প্রশ্ন আসবে। ওকে, তাহলে আমি এই প্রশ্নগুলো না পড়ে একটু এই টপিক রিলেটেড আলোচনাটা আপনাদের সাথে করি। সো টপিক একদম শুরু 47 থেকে শুরু করলাম।
47 এখন আপনাদের পার্টিসিপেশন আমার দরকার, চ্যাট বক্স কমেন্ট বক্সে রেডি থাকেন, আমি বেশ কিছু প্রশ্ন করব, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। 47 দেশ ভাগ হয়। দেশ ভাগ হওয়ার পর পাকিস্তান স্বাধীন হয় হলো 14 আগস্ট, ভারত স্বাধীন হয় হলো 15 আগস্ট। পাকিস্তানের দুইটা অংশ থাকে, ভারতের অনেকগুলো থাকে, 19টা রাজ্য থাকে, আমি এটাতে না যাই। পাকিস্তানের যে দুইটা বড় অংশ, একটা হলো পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তান। এখানে পাঞ্জাব ছিল, পাঞ্জাব, বেলুচিস্তান, কাশ্মীরের কিছুটা অংশ ছিল, আর হলো পূর্ব পাকিস্তান। এই যে পূর্ব পাকিস্তান কথাটা লিখছি না, এটা কিন্তু আমি একটা ভুল করে ফেলছি, এখানে একটা ভুল আছে। দেখি চ্যাট বক্সে বলুন তো এখানে ভুলটা কি হয়েছে। এমন মনে করেন না যে স্লাইডটা ইচ্ছা করে ভুল করা হয়েছে, মানে অনিচ্ছাকৃত ভুল করা হয়েছে, এটা আসলে ইচ্ছা করেই বলা হয়েছে। এখানে পূর্ব পাকিস্তান কথাটাই আসলে ভুল। গুড, কয়েকজন ধরে ফেলছেন, নেয়ামুল, কাজী এমডি শাহান, শাহিনুর। মেহেদি বলেছেন বাংলাদেশ, না তখন বাংলাদেশ ছিল না। গুড, আপনারা মোটামুটি ধরতে পারছেন, এটা কিন্তু পূর্ব পাকিস্তান ছিল না, এটা হবে পূর্ব বাংলা। এটার নাম ছিল পূর্ব বাংলা। তাহলে 1947 সালে কিন্তু পূর্ব পাকিস্তান নাম ছিল না, তখনকার নাম ছিল হলো পূর্ব বাংলা। তাহলে পূর্ব পাকিস্তান নামটা কখন হয়েছে? পূর্ব পাকিস্তান নামটা দেওয়া হয়েছে 1956 সালে, পাকিস্তানের যখন প্রথম সংবিধান প্রণয়ন করা হয়, তখন পূর্ব বাংলার নাম রাখা হয় ইসলামিক স্টেট অফ ইস্ট পাকিস্তান। ইসলামিক স্টেট অফ ইস্ট পাকিস্তান, আর পশ্চিম পাকিস্তানের নাম রাখা হয় ইসলামিক স্টেট অফ ওয়েস্ট পাকিস্তান। তার আগ পর্যন্ত কিন্তু এই দেশের নাম ছিল পূর্ব বাংলা। তাহলে আমি যদি আপনাকে বলি 1954 সালে আহ যুক্ত ফ্রন্ট কোথায় জয়লাভ করেছিলেন, অপশনে যদি পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পাকিস্তান থাকে, আপনি পূর্ব পাকিস্তান দাগালে উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে পূর্ব বাংলা। এগুলোই কিন্তু বিসিএস এ বর্তমানে বেশি ফোকাস হচ্ছে, যে আপনি হয়তো বা আগে থেকে জানেন যে হ্যাঁ পূর্ব পাকিস্তানই তো, বাট অ্যাকচুয়ালি নামটা তখন পূর্ব পাকিস্তান ছিলই না, তখন নামটা ছিল পূর্ব বাংলা। তো এই ধরনের কিছু কনফিউশন থাকবে, এই কনফিউশন গুলো দূর তখনই করতে পারবেন যখন আপনার প্রপার নলেজ এখানে থাকবে, বা ডেপথ নলেজ আপনার থাকবে। এই ডেপথ নলেজটা যেন আগে থেকেই তৈরি থাকে, তার জন্য কিন্তু আমাদের অ্যাডভান্স কোর্স। ওকে, তাহলে এই দেশ ভাগের একটা ছোট্ট চিত্র আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো দেশভাগ 47-এ হয়েছিল, বাট তার আগে যদি একটু ঘটনা বলি, 47-এর আগে, দেশভাগের আগে কিন্তু অনেকগুলো আন্দোলন হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা এটা জানেন। এবং আলটিমেটলি ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল হিসেবে কিন্তু ইংরেজরা দেশ থেকে বিতাড়িত হয়েছিল। তো কয়েকটা সাল লিখবো এবং কয়েকটা ঘটনা আপনাদের একটু জানাই দিই। প্রথম যে সালটা লিখবো সেটা 1940। 1940 সালে বাংলার বাঘ নামে যিনি পরিচিত শেরে বাংলা এ কে ফজলুল হক, উনি একটা প্রস্তাব এনেছিলেন। এই প্রস্তাবের নাম হলো লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব। তাহলে লাহোর প্রস্তাবের মূল বাক্য আমি একটু এক লাইনে যদি বলি, আসলে মূলটা কি ছিল, কি উনি কি চাচ্ছিলেন। উনি চাচ্ছিলেন যে ভারতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র। তাহলে আমি শর্ট করে লিখি, লাহোর প্রস্তাবের একদম মূল নীতি যদি চিন্তা করি, ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র, পৃথক রাষ্ট্র। এখন রাষ্ট্র অনেক প্রকৃতির হতে পারে, উনি যে রাষ্ট্রটার চিন্তাটা করেছিলেন, এই রাষ্ট্রের প্রকৃতি হলো ফেডারেল স্টেট। ফেডারেল স্টেট, হোয়াট ইজ ফেডারেল স্টেট? বাংলায় বলি যুক্তরাষ্ট্র। মানে আপনারা যে যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটার সাথে পরিচিত, ওই যুক্তরাষ্ট্র মানে শুধু ইউএসএ কে বোঝায় না, একাধিক রাজ্য যখন একসাথে মিলিত থাকে দ্যাট ইজ যুক্তরাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্র সেখানে থাকবে। এই যুক্তরাষ্ট্রটা উনি ডিজাইন করেছিলেন কিভাবে? উনি বলেছিলেন যে উত্তর পশ্চিমে, উত্তর পশ্চিমে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বেশি সেখানে একটা রাষ্ট্র হবে, এবং উত্তর পূর্বে, উত্তর পূর্বে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বেশি এখানে আরেকটা রাষ্ট্র হবে। এই দুইটা রাষ্ট্র মিলে একটা ফেডারেল স্টেট হবে, ফেডারেল স্টেট হবে যেটা হবে পাকিস্তান। এবং এই যে ফেডারেল স্টেট, বেসিক্যালি এটা কখনো সিঙ্গুলার হয় না, আমি এটা লাল কালে দিয়ে লিখি কারণ এটা যেন আপনাদের মনে থাকে। এই ফেডারেল অলওয়েজ স্টেটস হয়, মানে একাধিক রাষ্ট্র যখন হয়ে যাবে সেটা কিন্তু আর একটা মানে একটা স্টেট লিখলে হবে না, এটা হয়ে যাবে স্টেটস। এটা হলো 1940 সালের ঘটনা বলতেছি, যেটা হলো লাহোর প্রস্তাব শেরে বাংলা এ কে ফজলুল হক দিয়েছিলেন। আচ্ছা, এবার হলো 47, একটু ফ্ল্যাশব্যাকে চলে আসি 1947। 1947 তো পাকিস্তান জন্ম নেয়।
তাহলে যে প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানটা জন্ম নিল সে প্রস্তাবের সাথে একটু মিল করি তো। হওয়ার কথা ছিল কি ফেডারেল স্টেট, বাট অরিজিনালি পাকিস্তানের প্রকৃতি কি দেখা গেছে, এটা হলো ইউনিটারি স্টেট। ইউনিটারি স্টেট, এটা কিন্তু স্টেট নট স্টেটস। এখন ইউনিটারি স্টেটটা আসলে কি, এটা হলো এক কেন্দ্রিক, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। তাহলে এখন প্রশ্ন হলো যে এক কেন্দ্রিক ব্যাপারটা কি, মানে ওর সেন্টার হলো একটা ফিক্সড জায়গা, ফিক্সড সেন্টার। এটা কোথায়, এটা হলো পশ্চিম পাকিস্তানে। এবং দেখবেন আপনি 47 থেকে 71 পর্যন্ত যখনই বাঙালি ক্ষমতায় যেতে চেয়েছিল তখনই কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে, তাদেরকে সুযোগটা দেওয়া হয় নাই। কারণ এতে সেন্টার চেঞ্জ হয়ে যাবে, সেন্টার কখনো পূর্বে আসা যাবে না, তাদের শর্ত একটাই, সেন্টার পূর্বে যদি চলে যায় তাহলে পাকিস্তান মানে ওই পশ্চিম পাকিস্তান ভাবতো যে আমরা ওদের গোলাম হয়ে যাব, মানে পশ্চিম পাকিস্তানের কথা বলতেছি। আর বাস্তবে কি হলো, বাস্তবে হলো এই ফেডারেল স্টেট না হয়ে উত্তর পূর্বে যেটা পূর্ব বাংলা, সেটা একটা স্টেট না হয়ে সেটা হয়ে গেল একটা কলোনি। আবারও বলি, এই ইউনিটারি স্টেট হওয়ার ফলে সেন্টার যেহেতু ফিক্সড হয়ে গেছে যেটা হলো পশ্চিম পাকিস্তান, তাহলে পূর্ব বাংলা তো আর সেন্টার হতে পারবে না, তাহলে পূর্ব বাংলা স্টেটও থাকলো না, পূর্ব বাংলা হয়ে গেল পশ্চিম পাকিস্তানের একটি কলোনি, যেখানে তারা নির্যাতন করতে পারে, যেখানে তারা শোষণ করতে পারে, যেখানকার সম্পদ তারা ইচ্ছা মতো আরোহণ করে নিজের দেশে নিয়ে যেতে পারে। এই হলো পাকিস্তানের জন্ম। তাহলে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তন হলো কিভাবে, এই পরিবর্তনের মূল হোতা যদি আমি বলি আর কি, এই পরিবর্তনের মূল হোতা 1946 সালে একটা ঘটনা ঘটে। 1946 সালে, সরি, 1946 সালে লাহোর প্রস্তাবের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা হলো দ্বিজাতি তত্ত্ব। আপনারা অবশ্যই দ্বিজাতি তত্ত্বের নামটা শুনছেন। দ্বিজাতি তত্ত্ব কে দিয়েছিলেন বলেন দেখি চ্যাট বক্সে, দ্বিজাতি তত্ত্ব কে দিয়েছিলেন? গুড, ভেরি গুড, মোটামুটি সবাই এটা জানেন, কমেন্ট করেও জানাতে পারেন। দ্বিজাতি তথ্য দিয়েছিলেন জিন্নাহ। এবং দ্বিজাতি তথ্যে একটা বড় এডিশন আনা হয়। উনি বলেন যে লাহোর প্রস্তাব যেটা হওয়ার কথা ছিল সেটা আসলে ফেডারেল স্টেটস হবে না, সেটা হবে ফেডারেল স্টেট। এই জন্য আমি এটা কেটে দিয়েছিলাম। জিন্নাহ সাহেব দ্বিজাতি তথ্যে এই পরিবর্তনটা করেন, স্টেটস কে স্টেট বানায় দেন, এবং ওই স্টেটস থেকে স্টেট হওয়াতে পূর্ব বাংলা কলোনি হয়ে যায়। কত বড় পরিবর্তন একটা এর জন্য, এটা আশা করি বুঝতে পারতেছেন। এটা একটা হিউজ পরিবর্তন, এবং এই পরিবর্তনের ফলেই আমাদের যে পূর্ব বাংলা একটা বিশাল দীর্ঘ সময় ধরে পশ্চিম পাকিস্তানের গোলামি করতে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু দ্বিজাতি তথ্যটা নিয়ে একটু আলোচনা করি। এই যে দ্বিজাতি তত্ত্ব যেটা, এই দ্বিজাতি তথ্যে পাকিস্তান শব্দটা আসে, কিন্তু পাকিস্তান শব্দটার উৎপত্তি মোটামুটি 38 এর দিকে। 38 থেকে পাকিস্তান শব্দটা তৈরি হয়, PAKISTAN, এ হলো পাকিস্তান, PAKISTAN। হ্যাঁ, এই পাকিস্তান নামটা যখন করা হয় এখানে কিন্তু পূর্ব বাংলার কোনো স্থান ছিল না। পিতে ছিল পাঞ্জাব, ও চিন্তা করেছিল পাকিস্তানে পাঞ্জাব থাকবে, এতে থাকবে আফগানিস্তান, আফগান লিখি, কেতে থাকবে কাশ্মীর, সিন্ধ, আর টিতে থাকবে বেলুচিস্তান বা গিরগিস্তান, বেলুচিস্তান বা যেগুলোর বা গিলগিস্তান, যেগুলোর সাত লাস্টে স্থান থাকে। আর আইতে থাকে ইন্দু। তো দেখেন তো এখানে কোথায় বাংলা আছে, পূর্ব বাংলার কোনো অস্তিত্ব কিন্তু এখানে ছিল না। তার ফলে পূর্ব বাংলা যখন তাদের হাতে যায় তারা কিন্তু কখনোই ভাবে নাই যে পূর্ব বাংলা তাদের একটা অংশ হতে পারবে, তাদের কলোনি হতে পারবে, এই জন্য কলোনি বানায় রাখছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় বলি, এই যে 47-এ যখন আসলে পাকিস্তান মানে ভারত বিভাজিত হয়ে যায়, ভারত বিভাজিত হওয়ার আগে কিন্তু গণভোট হয়। এই গণভোটের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যকে ক্ষমতা দেওয়া হয় তারা কোথায় যুক্ত হবে, পাকিস্তানে যুক্ত হবে নাকি ভারতে যুক্ত হবে নাকি আলাদা থাকবে। কাশ্মীর কিন্তু একটা রাষ্ট্র ছিল যেটা আলাদা থাকার মানে যেখানে একটা ঝামেলা হয়েছিল, জনগণ চাচ্ছিল এটা পাকিস্তানের সাথে, রাজা চাচ্ছিলেন আলাদা থাকতে, এবং পরবর্তীতে তারা ভারতের সাথে একটা সন্ধি যুক্ত করে, ফলে এখনো কাশ্মীরে এই ঝামেলাটা লেগে গেছে। তো পাকিস্তানের মধ্যে যে রাষ্ট্রগুলো ছিল না, এই যে পাঞ্জাব, আফগান, কাশ্মীর, ইন্দো, সিন্ধ, বেলুচিস্তান, পাকিস্তান সরকার কিন্তু কোথায় সংখ্যা মানে কোথাও সংখ্যাগরিষ্ঠ পায় নাই। একমাত্র সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল পূর্ব বাংলায়।
অর্থাৎ পূর্ব বাংলার শক্তিতে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয় এবং এই পূর্ব বাংলায় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। এটা হলো আমাদের আসলে কপাল আর কি, হার্ড লাক যাকে বলে। পূর্ব বাংলার সবচেয়ে বেশি সাপোর্টে, পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পাকিস্তানের জন্ম, সেই পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানের গোলামি করে দিচ্ছে। এই হলো আমাদের কাহিনী। সো আমি একটু একটু ব্রেক দিব, আমাকে বলা হয়েছে যে একটু নামাজের ব্রেক দিতে। নামাজের পর আমরা ফিরবো আবারও একই জায়গা থেকে। আমরা 47 আলোচনা করছিলাম, নামাজের ব্রেকটা শুরু করি ঠিক আজ এখন থেকে 10 মিনিট। আমার ঘড়িতে 8টা 30 বাজে, 8টা 40 আমরা শুরু করবো। নামাজ পড়ে 8টা 40-এর মধ্যে চলে আসি। প্রায় শেষের দিকে। আপনারা যারা আমাদের সাথে উপস্থিত আছেন একটু আমাকে জানাবেন যে আমি ক্লাসটা শুরু করবো কিনা। ফেসবুকেও যারা আছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন। আপনারা রেডি যদি হন আমরা ক্লাসটা শুরু করি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা কথা বলছিলাম, দ্বিজাতি তথ্য কনসেপ্ট যেটা ছিল, সেখানে যে পাকিস্তানটা তৈরি হওয়ার কথা, সেই পাকিস্তানে বাংলার স্থান ছিল না, কিন্তু অবশেষে পাকিস্তানের শক্তিই ছিল বাংলা। কারণ বাংলার সংখ্যাগরিষ্ঠতার জন্য পাকিস্তান রাষ্ট্র গঠন করা হয়, আর অবশেষে আমরা যেটা পাই সেটা হলো বাংলাই হয়ে যায় পাকিস্তানের কলোনি। হলো অবস্থা। এবার আমি আরেকটু ডিটেলসে যাব। তাহলে 1940 নিয়ে আমরা একটু আলোচনা করলাম, 46টাও একটু করে জানলাম, কারণ পরিবর্তনটা আসে 46-এ, এবং 47-এ আমরা একটা পাকিস্তান পাই, মানে যেটার থিওরি ছিল একরকম আর বাস্তবতা ছিল অন্যরকম। এই পাকিস্তান আমাদের স্বপ্নের যে পাকিস্তানটা ছিল, যেটার জন্য পূর্ব পাকিস্তানে আন্দোলন হয়েছিল, মুঁহ মে পান হাত মে কি যেন ছিল, একটা স্লোগান ছিল, লাড়কে লেঙ্গে পাকিস্তান, মুঁহ মে পান, প্রথম লাইনটা আমার মনে আসতেছে না, এক্সট্রিমলি সরি। ও সরি, হাত মে লুঙ্গিল মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এরকম একটা স্লোগান দিয়ে বাঙালি এগিয়ে গিয়েছিল পাকিস্তানের জন্য। সেই পাকিস্তান, স্বপ্নের পাকিস্তান পাইনি। কিভাবে পাইনি, যে আমি বলতেছি স্বপ্নের পাকিস্তানটা হয়নি আমাদের জন্য, সেই প্রশ্নটা কেন আসতেছে, কেন আমরা স্বপ্নের পাকিস্তানটা পাইনি? তার প্রথম উত্তর হলো ভাষা। একটা রাষ্ট্র যখন গঠন করা হয়, রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় ভাষা থাকে। দেখেন, মাতৃভাষা আর রাষ্ট্রীয় ভাষা কিন্তু আলাদা জিনিস। রাষ্ট্রভাষা যেটা আমরাকে বলি, আমাদের দেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। ভারতের রাষ্ট্রভাষা কি? ওদের অনেকগুলো ভাষা আছে, 6টা ভাষা আছে। ইউনাইটেড স্টেটস এর মাতৃভাষা ইংলিশ। এরকম প্রত্যেকটা দেশেরই মাতৃভাষা আছে। পাপুয়া নিউ গিনির যদি কথা বলেন, অনেকগুলো রাষ্ট্রভাষা আছে। তো এই রাষ্ট্রভাষা, তাহলে প্রথম আঘাতটা কোথায় আসে? রাষ্ট্রভাষা। কি বলা হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। ওকে, তাহলে কেন উর্দু বলা হচ্ছে, আর পূর্ব পাকিস্তান থেকে কেন এটা করা যাবে না বা এটার আন্দোলন হচ্ছে, আমি একটু ব্যাখ্যা করি। উর্দু বলার কারণ হলো, উর্দু নাকি উর্দু আরবি হরফে লেখা। ওকে, গুড পয়েন্ট। আরবি হরফে লেখা উর্দু। আরবি হরফে এই পয়েন্টটাকে ইউজ করে ওরা বলতে যাচ্ছে এটা আল্লাহর ভাষা। তো আমি আপনি আশা করি সবাই বিশ্বাস করি যেটা প্রত্যেকটা ভাষায় আসলে সৃষ্টিকর্তা বা আল্লাহর ভাষা। আলাদাভাবে স্পেসিফিক কোনো ভাষাকে এখানে মেনশন করার দরকার ছিল না, বাট এটা খুব স্পষ্টভাবে দেখাচ্ছিল যে পাকিস্তানের মানুষজন যেহেতু মুসলমান, তাদেরকে উর্দুতেই কথা বলতে হবে। ওদের লজিক যদি আমরা মেনে নেই, তাহলে উর্দু না হয়ে এখানে আরবি হতে পারতো। আরবি হরফ না হয়ে সরাসরি আরবি ব্যবহার করলে তো সমস্যা নেই, কারণ এখানে একটা অ্যান্টি কাউন্টার আছে। কাউন্টারটা কি? এটা আরবি হরফে হলেও এটা কিন্তু হিন্দি ভাষা। ঝামেলাটা কি হচ্ছে বুঝাই, হরফটা আরবি, কিন্তু যে শব্দগুলো, ওই শব্দগুলো হিন্দু বা হিন্দি শব্দ ব্যবহার করা হয়েছে। সো উর্দু আসলে একটা এটাকে বলা হয় তাতার শব্দ। তাতার শব্দ, এই তাতারের যদি আমি বাংলা আপনাকে বুঝাই, সেটা বলা হয় সেনানিবাস, মানে সেনানিবাসের ভাষা। সেনানিবাসের ভাষা বলার পর আপনি কিছু গেস করতে পারবেন, তার মানে হলো সেনাবাহিনীরা এই ভাষাটা ব্যবহার করত।
এটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। এটা একদম মোগল আমলের কথা যদি বলি, সম্রাট আকবরের কথা বা বাবরের কথা যদি বলি, তৎকালীন সময়ে সেনাবাহিনীতে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে যোগ দিত। তো এক এক রাজ্যের ভাষা এক এক রকম হওয়াতে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাচ্ছিল না, মানে বিশৃঙ্খলতা দেখা যাচ্ছিল। তো সেনাবাহিনীতে শৃঙ্খলা আনার জন্য কিছু মার্জিত কাজ করা হয়। এক লাইনে দাঁড়ানো, একসাথে খাওয়া, একই রকম ড্রেস পরা, একই রকম চুলের কাট, দেহের গঠনও মোটামুটি ওদের এক্সারসাইজের মাধ্যমে একই রকম করে ফেলা হয়। তাহলে ভাষাটা কেন নয়? এই ভাষা একই রকম করতে গিয়ে তাদের জন্য এই উর্দু ভাষাটা বানানো হয়, এমন ভাবে বানানো হয় যেন এখানে মুসলমানদের জন্য একটা প্রাধান্য থাকে, হিন্দুদেরও একটা প্রাধান্য থাকে। দেখেন, আরবি হরফে হিন্দি শব্দ, বেস্ট কম্বিনেশন। এবং এটা আলটিমেটলি একটা তাতার ভাষা, যেটাকে বানানোই হয়েছিল সেনানিবাসের জন্য, স্পেসিফিক মুসলমানদের জন্য বা স্পেসিফিক হিন্দুদের জন্য এই ভাষা বানানো হয় নাই। এটা কোথায় ব্যবহার করা হতো? এটা হলো ভারতের উত্তর প্রদেশে ব্যবহার করা হতো। উত্তর প্রদেশের একটা বিশেষ জনগোষ্ঠী করাচিতে গিয়ে বসবাস করতে শুরু করে। তো উত্তরপ্রদেশের ভাষাটা কোথায় চলে যায়? করাচিতে চলে যায়। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে যারা ছিল তারা একটু উচ্চ মার্গীয় ছিল, একটু শিক্ষিত ছিল, একটু মার্জিত ছিল, বা একটু অর্থনৈতিকভাবে একটু অগ্রসর ছিল। এবং তারই যদি আপনি ধারাবাহিকতা চিন্তা করেন, জিন্না কিন্তু সেই ফ্যামিলির একজন বংশ। এবং আলটিমেটলি উনি বলছেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মানে কোন রাষ্ট্রের একাধিক রাষ্ট্রভাষা কিন্তু থাকতে পারে, বাট ওনার অপশন হলো শুধু উর্দুই হতে হবে। কেন? পাকিস্তানে কি আর কোনো ভাষা ছিল না? বাংলা ছিল, পাঞ্জাবি ছিল, বেলুচিস্তানের ভাষা ছিল। তাহলে এতগুলো ভাষাকে, বা সিন্ধির ভাষা ছিল, এতগুলো ভাষাকে বাদ দিয়ে শুধু উর্দুকে রাষ্ট্রভাষা করা, এটা কিন্তু একটু ভাড়ামির পরিচয়। এবং এই ভাড়ামির পরিচয়ের আন্দোলন কিন্তু 47 থেকে শুরু হয়ে যায়, কারণ রাষ্ট্রভাষা বাংলা না হলে এটা বড় সমস্যা হবে। কিরকম সমস্যা আমি একটু ছোট করে ব্যাখ্যা করি। মনে করেন, পাকিস্তান কিন্তু বলে নাই যে মাতৃভাষা বাংলা, এই আঘাতটা কিন্তু করে নাই, কিন্তু আপনাকে বলছে রাষ্ট্রভাষা করতে হবে বাংলা। তাহলে একটা রাষ্ট্রভাষার ব্যবহারটা কি? আপনি তো, মানে কেউ কেউ যদি কাউন্টার দিতে চায় যে ভাই, ওরা তো বলে নাই আমার মাতৃভাষা চেঞ্জ করো, আপনি বাংলায় কথা বলবেন না, এমন তো বলে নাই, ওরা বলছে রাষ্ট্রভাষা বাংলা। সমস্যাটা কি? সমস্যাটা হলো, যদি রাষ্ট্রভাষা বাংলা হয়, আপনি যখন শিক্ষা দীক্ষা নিতে যাবেন, শিক্ষিত হওয়ার চেষ্টা করবেন, স্কুল কলেজে পড়বেন, আপনি বাংলায় লিখলে হবে না, আপনাকে উর্দুতে লিখতে হবে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আপনাকে কোন ভাষায় লিখতে হবে? উর্দুতে লিখতে হবে। আপনি যখন চাকরি করতে যাবেন, কোন ভাষায় কথা বলতে হবে বা কোন ভাষায় অফিস অর্ডার লিখতে হবে? উর্দুতে লিখতে হবে। আপনি মনে করেন সরকারি স্ট্যাম্প ব্যবহার করবেন, কোন ভাষায় ব্যবহার করতে হবে? উর্দুতে ব্যবহার করতে হবে। হয়তো বা আপনার মুখে বাংলা থাকবে, কিন্তু ওই বাংলা ব্যবহার করে আপনি কোথাও যেতে পারবেন না, কোনো কমিউনিকেশন করতে পারবেন না, আপনার হাত হয়ে যাবে বাধা। ইন্টারেস্টিং একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। 47-এ যখন দেশ ভাগ হয়ে যায়, সো এখন যেমন বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, তার আগে সেটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিল। পাকিস্তানের সময় এটাকে বলা হয় সিএসপি, সিভিল সার্ভিস অফ পাকিস্তান, সুপেরিয়র সিভিল সার্ভিস অফ পাকিস্তান, উচ্চতর সিভিল সার্ভিস বলা হতো। তো এরকম একটা পরীক্ষা করা হয়, কারণ সরকারি পদ্ধতিতে জনবলের একটা সংকট হয়। সো ওই পরীক্ষাতে 9টা ভাষা, মানে সার্কুলার যেটা দেওয়া হয়, সেখানে বলে দেওয়া হয় 9টা ভাষায় আপনি পরীক্ষা দিতে পারবেন। উর্দু তো ছিল, এতে তো কোনো ডাউট নাই। উর্দু ছিল, হিন্দি ছিল, জার্মান ছিল, ফ্রেঞ্চ ছিল, এমনকি ল্যাটিন ছিল, সংস্কৃতি ভাষা ছিল, কিন্তু বাংলা ছিল না। দেখেন, পুরা ওই 47-এর ঘটনা যদি বলি, পুরা পাকিস্তানের জনসংখ্যার 56% হলো পূর্ব বাংলায়, যাদের মুখের ভাষা হলো বাংলা, যারা বাংলায় লিখে, ওই বাংলা ভাষাকে অমিট করে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, যেই পরীক্ষার মাধ্যমে আলটিমেটলি যে মানুষগুলো আসবে তারা দেশ পরিচালনায় সবচেয়ে অগ্রসর, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝালাম আর কি, যে রাষ্ট্রভাষা যদি বাংলা না থাকতো, বাংলার যদি স্থান না থাকতো, তাহলে পরিবর্তন, মানে সমস্যাটা কোথায় হতো। তাহলে এই 47-এই প্রথম যে ধাক্কাটা আমরা পাই, সেটা হলো আমাদের ভাষার উপর একটা আঘাত করা হয়, এবং আমরা শুরু করি ভাষা আন্দোলন। তাহলে প্রথম যে আন্দোলন সম্পর্কে আমরা একটু ডিটেলস পড়বো, আজকে হয়তো ডিটেলস পড়বো না, আজকে হয়তো আমি একটু ছোট করে বলবো, সেটা হলো ভাষা আন্দোলন। পরবর্তীতে যখন ফুল কোর্স আমরা করাবো, তখন শুধু ভাষা আন্দোলনের উপরে হয়তো একটা বা দুইটা ক্লাস থাকতে পারে, তখন অনেক ডিটেলস পড়বো। তো এই ভাষা আন্দোলনকে আপনি একাধিক পর্যায়ে নিয়ে আসবেন। একদম যদি প্রাথমিক চিন্তা করি, একদম প্রথম পর্যায়টা কি ছিল? প্রথম পর্যায়টা কি? সেই 47-এ যখনই রাষ্ট্রভাষা বাংলা হবে না উর্দু হবে না কি হবে, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই আমরা প্রথম ধাক্কাটা পাই যে রাষ্ট্রভাষাতে বাংলার কোনো স্থান নাই। তো তখন অনানুষ্ঠানিক ভাবে চৌধুরী খালেকুজ্জামানের নাম শুনে থাকতে পারেন, মুসলিম লীগ নেতা। তার সাথে জিয়াউদ্দিন ছিলেন, উনি ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওনারা বলছিলেন যে উর্দুকে শিক্ষিত মুসলমানের ভাষা, উর্দুকে করব আমরা রাষ্ট্রভাষা। এবং তার কাউন্টার অ্যাটাক যারা করেছিলেন, আপনারা নামগুলো শুনবেন, কাজী মোতাহার হোসেন স্যার ছিলেন,
ফরুক আহমেদ স্যার ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বিশাল বড় ভাষাতত্ত্ববিদ, ওরা কিন্তু এর একদম বিরোধিতা করেছিলেন এবং বিরোধিতা করে একদম পত্রিকা বা পুস্তিকা আকারে ছাপিয়েছিলেন কেন রাষ্ট্রভাষা বাংলা থাকা উচিত। এই আমি যাদের নাম বললাম, শহীদুল্লাহ স্যার বা কাজী মোতাহার স্যার বা ফারুক স্যার, এরা কিন্তু বলে নাই যে রাষ্ট্রভাষা উর্দু হওয়া যাবে না। এতে কোনো ডাউট ছিল না, রাষ্ট্রভাষা উর্দু হতে পারে, সাথে বাংলাকেও স্থান দিতে হবে। কিন্তু এই যে মানে এই যে দাবিটা, এটা আসলে ধোপে টিকে নাই, ওরা উড়াই দিছে। জিন্না 48-এ ঢাকাতে এসে বলছে যে রাষ্ট্রভাষা হবে শুধুমাত্র উর্দু, উর্দু এন্ড উর্দু শ্যাল বি দা অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। 48-এ উনি দুই জায়গায় বলেছিলেন। সেকেন্ড টাইম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন, স্টুডেন্টরা না না করে প্রতিবাদ করেছিলেন, এবং সেই না নার পর আর কখনো জিন্না এটা বলেন নাই, কারণ তার কিছুদিন পরে উনি ইন্তেকাল করেন। জিন্নার কাহিনী সেখানে শেষ। তাহলে পরবর্তীতে যারা ক্ষমতা এসেছিলেন তারা কি মেনেছিলেন যে বাংলাটা রাষ্ট্রভাষা হবে? তারা কিন্তু মানেন নাই। কত সালে গিয়ে আমরা আলটিমেটলি বাংলাকে রাষ্ট্রভাষার আমি এক্সট্রিমলি সরি, আমি একটা বড় অপরাধ এখানে করেছি। এটা আসলে ম্যাথ করতে করতে এই সংখ্যাগুলো ইংলিশে লেখার অভ্যাস হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। 47, 48 এবং 52 গিয়ে যখন আমরা অবশেষে ভাষা আন্দোলনটা করি, 21শে ফেব্রুয়ারিতে বুকের তাজা রক্ত দিয়ে আমরা এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার একটা দাবি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি। তার মানে কি, 52 সালে আমরা বাংলা ভাষায় পেয়ে গেছি রাষ্ট্রভাষা হিসেবে? এটা কিন্তু পাই নাই, এটা পেতে আরো 4 বছর সময় লেগেছিল। 56 সাল, এই 56 সালে এসে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। প্রথম সংবিধান। হোয়াট ইজ সংবিধান? সংবিধান কি একটু ছোট করে আলোচনা বলে রাখি। সংবিধান হলো একটা রাষ্ট্র পরিচালনা করার মূল নীতি, দেশের সর্বোচ্চ আইন, রাষ্ট্রের ভাবমূর্তি, রাষ্ট্রের আদর্শ, ফিলোসফি অফ এনি কাইন্ড অফ স্টেট। যে কোনো স্টেটের মূলনীতি কি হবে, মানুষের অধিকারগুলো কেমন হবে, সরকার কিভাবে পরিচালনা করা হবে, এই সবকিছুর একটা ছোট পুস্তিকা হলো সংবিধান। দেশে অনেক আইন থাকতে পারে, বাট সংবিধানের উপরে কোনো আইন নাই, এবং কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সেই আইন বাতিল বলে গণ্য হবে। এটা আমার কথা না, এটা সংবিধানে লেখা আছে। তাহলে প্রথম সংবিধান পেলাম 56 সালে। তারে আমি একটু ক্যালকুলেশন করি তো, স্বাধীন হয়েছে কত সালে? 47। সংবিধান পেলাম 56, ডিস্টেন্সটা হলো 9 বছর, ভুল যদি না করি। 47 টু 50, 6, হ্যাঁ 9 বছর পরে প্রথম সংবিধান পেলাম। তাহলে 9 বছর কি পাকিস্তান ছিল না? পাকিস্তান তো ছিল। যদি দেশ থাকে, দেশ পরিচালনা নীতি থাকতে হবে। তাহলে কোন নীতি দিয়ে, মানে এমন কোন নীতি কি ছিল যেটা অনুযায়ী পাকিস্তান পরিচালনা করা হয়েছে? যদি জানা থাকে চ্যাট বক্সে বা কমেন্ট করে আমাকে জানান। যে এই যে 9টা বছর পাকিস্তানের সংবিধান ছিল না, তাহলে পাকিস্তান পরিচালিত হলো কিভাবে? একটা দেশ পরিচালনা করার জন্য তো কিছু সুনির্দিষ্ট নীতিমালা থাকবে, একটা আইন থাকবে। গুড, ভেরি গুড, আপনারা অনেকেই দেখি জানেন। আমি একটু ব্রিটিশ নাগরিক হিসেবে না ভাই, মিটি না। তখন একটা আইন ছিল যেটা 1935 সালে করা হয়েছিল। না, 1935, তা হলো ভারত শাসন আইন। ভারত করেছিল নাকি এটা? ভারত আইন করে নাই, এটা করে ব্রিটিশরা। ব্রিটিশরা ভারতকে শাসন করার জন্য একটা আইন করেছিল, সেটা হলো ভারত শাসন আইন। এই ভারত শাসন আইন দিয়েই কিন্তু পাকিস্তান 56 পর্যন্ত পরিচালনা করা হয়েছিল, এবং ভারত নিজেও কিন্তু 50 পর্যন্ত, এটা ছিল 50-এ ওদের সংবিধান প্রণীত হয়। 9 বছর তারা ভারত শাসন আইন দিয়ে পরিচালিত হয়েছে। তো 56-তে গিয়ে পাকিস্তান প্রথম সংবিধান পেল, এটা তো গর্বের বিষয় যে অবশেষে একটা সংবিধান পেলাম। এই সংবিধান 56 দিনেই শেষ হয়ে গেছে। 56 দিন পরে এই সংবিধান বাতিল হয়ে যায়। কেন? কারণ তখন সামরিক শাসন আবার ফিরে আসে। সামরিক শাসনে কিন্তু দেশের সংবিধান বলবৎ থাকে না, সংবিধানকে বন্ধ করে দেওয়া হয়। এই যে বলবৎ করে দেওয়া বা সংবিধানকে বন্ধ করে দেওয়া, সংবিধান বাতিল ঘোষণা করা, সামরিক শাসন, এই পয়েন্টগুলো আমরা ডিটেলস যখন ফুল ক্লাস করব, প্রত্যেকটা পয়েন্টের একটা বড় বড় আলোচনা করব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ভাষা আন্দোলন নিয়ে আপাতত 52-তে বলি যে 52-তে একটা বড় আন্দোলন করে আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেই যে রাষ্ট্রভাষাতে বাংলা অন্তর্ভুক্ত করতে হবে, এবং যার ফলাফল আমরা 56-তে পাই। 214 নম্বর অনুচ্ছেদে লেখা ছিল যে রাষ্ট্রভাষা উর্দুর ভাষা, মানে উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। এটা আমাদের একটা অনেক বড় বিজয় বলতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 52-তে আন্দোলন করে 56-তে রেজাল্ট পেয়েছি। 56-র আগে 54-তে একটা নির্বাচন হয়। 54 সালের নির্বাচন। 1954 সালে পূর্ব বাংলায় যে দলটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, এটা আসলে দল বলা হবে না, এটা একটা জোট বলতে হবে। ওই জোটের নাম যুক্ত ফ্রন্ট।
আপনারা অনেকেই বলে দিচ্ছেন কমেন্ট করে চ্যাট বক্সে, গুড, ভেরি গুড, এরকম আগে আগে বলবেন আমার যেন ভুল না হয়। যুক্ত ফ্রন্ট 1954 নির্বাচনে সরকার গঠন করে। হ্যাঁ, গুড। আচ্ছা, ভেরি গুড, ঠিক বলছেন আপনি। 1954 নির্বাচনে বেশি দিনের জন্য না হলেও কিছুদিন তো ছিলেন নাকি, সরকার গঠন করে। ওই 54-তে যিনি কি বল মন্ত্রিসভা গঠন করা হয়েছিল, তার হেড কে ছিলেন দয়া করে জানান তো। 54 নির্বাচনে যখন আমরা সরকার গঠন করি তখন হেড কে ছিলেন, প্রধান কে ছিলেন? এ কে ফজলুল হক, শেরেবাংলা এ কে ফজলুল হক। ওইখানে কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একটা পদে ছিলেন। উনি ছিলেন হলো কৃষি, পল্লী উন্নয়ন, সমবায়, এই এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তো এই যে যুক্ত ফ্রন্ট, এই যুক্ত ফ্রন্টের দল কয়টা ছিল? যদিও যুক্ত ফ্রন্ট বললে অনেকে চারটা বলে, বাট বেসিক্যালি চারটার বেশিও ছিল। সবচেয়ে বড় দল যদি চিন্তা করি সেটা হলো, সবচেয়ে বড় দল যদি বলি তাহলে সেই দলটার নাম কি ছিল, একটু কমেন্ট করে জানান তো আমাকে চ্যাট বক্সে। সবচেয়ে বড় দল কি ছিল? যুক্ত ফ্রন্টের মূল দল কোনটা ছিল? এই প্রশ্নটা করার একটা কারণ আছে, কারণ আপনাদের 80% ভুল বলবেন এটা, এজ ইউজুয়াল আমি দেখতেছি 80% ভুলই বলতেছেন। 54 সালে অনেকে বলতেছে আওয়ামী লীগ, 54 সালে আওয়ামী লীগ ছিল না, 54 সালে ছিল আওয়ামী মুসলিম লীগ। এই যে একটা ভুল, আওয়ামী লীগ মুসলিম কথাটা বাদ এখান থেকে পরে হলো 55-তে। 54 সাল পর্যন্ত আওয়ামী মুসলিম লীগ ছিল। আওয়ামী মুসলিম লীগে তখন সভাপতি কে ছিলেন? শেরেবাংলা না, শেরেবাংলা ছিলেন না, শেরেবাংলা ছিলেন না, তখন ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সভাপতি। শেরেবাংলা ছিলেন কৃষক শ্রমিক পার্টির প্রধান। ঠিক আছে, তাহলে এই যে কিছু কনফিউশন প্রশ্ন আসতেছে এগুলো একটু জানা রাখতে হবে। ভাসানী বানান যারা ভুল লিখতেছেন এটা খুবই খারাপ, মূর্ধন্য স দিয়ে ভাসানী স্যারের নাম লেখে না, দন্ত স দিয়ে লিখতে হয়। ওকে, সো যুক্ত ফ্রন্টে আরো দুইটা দল ছিল, নেজাদে ইসলাম ছিল, মুসলিম পার্টি ছিল, গণতন্ত্রী দল ছিল। চারটা দল আসলে ছিল না, চারটা দল আসলে ভুল, এর চেয়ে বেশি দল ছিল, আরো ছোট ছোট কিছু দল ছিল, বাট এই চারটা ছিল গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই যুক্ত ফ্রন্ট সরকার গঠন করে, তাহলে এখান থেকে অনেক কিছু জানতে হবে। যুক্ত ফ্রন্ট কয়টা আসন পায়, কোন কোন জায়গায় জিতে, কোন জায়গায় পরাজিত হয়, কতদিন শাসন করে, বেশি দিন শাসন করতে পারেন না, আমি আগেও বলছি বেশি দিন শাসন করতে পারেন নাই, কত সালে এটা আবার বন্ধ হয়ে যায়, এই ইনফরমেশন গুলো আপনাকে আস্তে আস্তে জানতে হবে। পরে 56 সালে গিয়ে, 54 সালের পর আমি যদি 56 এর কথা বলি, 1956 সাল, 56 সালে একটা সরকার গঠন করা হয় যেটাকে বলা হয় কোয়ালিশন সরকার। কোয়ালিশন সরকার। এখন একটা ছোট্ট গল্প বলবো, এই গল্পটা আপনারা কেউ কেউ জেনে থাকতে পারেন। আপনারা অনুচ্ছেদ 70 আপনার পেপার পত্রিকা পড়ার যদি অভিজ্ঞতা থাকে, অনুচ্ছেদ 70 দেখবেন মাঝে মাঝেই তর্ক বিতর্কে চলে আসে যে আমাদের সংবিধানে যে অনুচ্ছেদ 70 আছে এটা কি থাকা ঠিক। এতে তো অনেক বলতে ভাই এটা কি জিনিস? অনুচ্ছেদ 70-এ যেটা বলা ছিল আমি একটু ছোট করে বলি। সংবিধানের অনুচ্ছেদ 70-এ বলা আছে যে কোনো রাজনৈতিক দলের নেতা, মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, যিনি কি বলে জনগণের ভোটে নির্বাচিত, উনি যদি উনার নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট দান করেন অথবা সম্মতি প্রকাশে বিরত থাকেন, তাহলে তার এমপিত্ব চলে যাবে, উনি আর এমপি থাকতে পারবেন না, উনি অবসর নিয়েছেন, উনি বাতিল, এরকম একটা সিদ্ধান্ত আছে, তো অনুচ্ছেদে বলা আছে। এর বিরুদ্ধে সবচেয়ে বড় কাউন্টার যেটা করা হয় যে আমাদের সংবিধানের একটা মৌলিক অধিকার হলো আমাদের কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতা আমরা পাচ্ছি না। যদি অনুচ্ছেদ 70 থাকে তাহলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট নিজের মনের মতো কথা বলতে পারে না, তাকে রাজনৈতিক দলের অনুসারী হতে হয়। এই অনুচ্ছেদটা বসানোর কারণ কিন্তু এই যে কোয়ালিশন সরকার, এটা কিন্তু আজকে বসানো হয় না, এটা 71 বা 72-তে প্রথম যে সংবিধান করা হয়েছিল তখন থেকে আছে। তো কোয়ালিশন সরকার মানে হলো একটা নির্দিষ্ট দল দিয়ে এই সরকার গঠন করা হয় নাই, এখানে অনেকগুলো দল আছে। এবার গল্পটা শুনেন। মনে করেন প্রথম দলে চারটা ঘোড়া আছে, কারণ দুইটা টার্ম আমি বলবো, একটা হলো হর্স ট্রেডিং, একটা হলো ফ্লোর ক্রসিং, এই দুইটা টার্ম শিখে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। তো মনে করেন এই দলে আছে 3টা ঘোড়া, এই দলে 2টা ঘোড়া, এই দলে 1টা ঘোড়া, এরা সবাই মিলে রেস করতেছে। তো প্রথম দলে যেহেতু 4টা ঘোড়া, ওদেরকে আমরা বলতেছি প্রথম, এবং ওরাই মন্ত্রিত্ব পাবে বেশি, মানে আলটিমেটলি ওদের কথাই কাজ হবে, এটা কারণ ওদের মধ্যে ঘোড়া বেশি। কিন্তু ধরেন এখানে যিনি আছেন, মানে এই যে দ্বিতীয় দল কোনোভাবে, সেটা নৈতিক অনৈতিক ইচ্ছা অনিচ্ছা যাই হোক না কেন, কোনোভাবে মনে করেন
এখান থেকে একটা ঘোড়াকে এখানে নিয়ে আসছে, তাহলে একটা হর্স স্ট্রেট হয়ে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। এখানে হর্সটা আসার সাথে সাথেই ও হয়ে গেল শক্তিশালী, ও হয়ে গেল দুর্বল। তাহলে হর্স ট্রেড করাতে সরকারের মূল মোটো চেঞ্জ হয়ে অন্য একটা দল শক্তিশালী হয়ে গেল। এটাকে বলা হয় এমএলএ পরিবর্তন, মেম্বার অফ দা, কি বললেন আপনি আচ্ছা, এমএলএ, এমএলএ আর এমএনএ দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, আপাতত এগুলো শিখেন যে এমএলএ কি। তো যারা এমএলএ ছিলেন তাদেরকে হয়তোবা নৈতিক অনৈতিক উপায়ে এক দল থেকে আরেক দলে পরিবর্তন করা, দল পরিবর্তন করা একটা সুযোগ তখন ছিল। এবং এই যে দল পরিবর্তন করার সুযোগ, এটাকে বলা হচ্ছে ফ্লো ক্রসিং। দেখেন নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। আর যে একটা এমএলএ চলে গেল, এটা হলো হর্স ট্রেডিং, মানে ওনাকে হর্স হিসেবে নির্দেশ করা হয়, যেহেতু দেশ চালানোর কাজে উনি সাহায্য করতে পারেন। তো এই হর্স ট্রেডিং এবং ফ্লোর ক্রসিং এর মাধ্যমে সরকার কিন্তু স্থায়িত্ব পাচ্ছিল না। দেখা গেলো এখানে 4 জন আছে, এখান থেকে আবার একজন যদি, 2 জন যদি এখানে চলে যায়, অন্য একটা দল শক্তিশালী হয়ে যাচ্ছে, সরকারে আবারও পরিবর্তন চলে আসতেছে। বারবার সরকার পরিবর্তন হওয়াতে কোনো নীতি বাস্তবায়ন করা যায় না। এই নীতি বাস্তবায়ন মানে সঠিকভাবে করার জন্যই কিন্তু অনুচ্ছেদ 70 বসানো হয়, যে আপনি যদি আমার দলের মতানুসারী হন, আমার দলের মতবাদে বিশ্বাস করেন, আপনি আমার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। আমার দলের যখন কোনো সম্মতি চাইবে, প্রস্তাব পাশ করতে চাইবে সংবিধান আইনসভায়, তখন আপনি বিরত থাকতে পারবেন না। যদি থাকেন তাহলে আপনি এই দল থেকে বহিষ্কৃত, এবং আপনার এমএনএ, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আপনি আর থাকতে পারবেন না। এই অনুচ্ছেদটা বসানো হয়। এবং এখনো যদি এটাকে তুলে দেওয়া হয়, সরকারের স্থায়িত্ব কিন্তু আবারও পরিবর্তন হবে। এবং প্রত্যেকটা সরকার যখন একটা ম্যানিফেস্টো নিয়ে গভর্নমেন্ট গঠন করে, জনগণের জন্য একটা ইস্তেহার দেয়, সেই ইস্তেহারে যে পয়েন্ট গুলো বলে দেয় যে আমি এগুলো করবো, সেগুলো হয়তো আর করা হবে না, কারণ 5 বছরের স্থায়িত্ব আর পাওয়া যাবে না। এই হলো 56 সালের একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা হয়তো বা ম্যাক্সিমাম বইয়ে আলোচনা করে না, বা না পড়লেও সমস্যা হয় না। বাট এটা যদি না পড়েন, অনুচ্ছেদ 70-এর ব্যাখ্যা আপনি ভালো মতো জানতে পারবেন না, যেটা সংবিধানের সময় খুব বেশি কাজে লাগবে। তাহলে গেল 56 গেল। এখন আসলো 1958। 56 সালে কোয়ালিশন সরকারও বাদ, উনিও বেশি দিন শাসন করতে পারেন নাই। 58-তে দেশে সামরিক শাসন শুরু হয়, সামরিক শাসন। এবং এই সামরিক শাসন যদি আমি বলি একেবারেই কখন শেষ হয়, সেটা হবে 71, 71-এর আমাদের বিজয়ের মাধ্যমে। বিজয় পাওয়ার পরে সামরিক শাসনের আমি যদি বলি শেষ, অবসান ঘটে। এর মাঝখানে, সামরিক শাসনের মাঝখানে কয়েকটা নির্বাচন হয়। আপনারা মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি নামে কিছু নাম শুনতে পারবেন, যেটা আসলে করেছিলেন আমাদের আইয়ুব খান, প্রধান সামরিক শাসন। উনি একটা নিজের মতো গণতন্ত্র তৈরি করেছিলেন। উনি বলেছিলেন যে জনগণের সরাসরি ভোট দিয়ে ক্ষমতা আমাকে দিতে পারবেন না, জনগণ এত কিছু বুঝেন না। উনি কিছু মৌলিক গণতন্ত্রী তৈরি করেছিলেন। 80,000, পূর্ব বাংলায় 80,000, পশ্চিম বাংলায় 80,000। এই 80,000, 1,60,000 মানুষ শুধুমাত্র ভোট দিতে পারবেন প্রেসিডেন্ট নির্বাচনে। তাহলে মানুষ, টোটাল মানুষ ছিলেন বাংলাদেশে 7.5 কোটি, আর ওদিকে ছিল 6 কোটির মতো। 13 কোটির মধ্যে মাত্র 1,60,000-এর কাছে শক্তি চলে গেল। তাহলে ওরা হয়ে গেল ক্ষমতাশীল। এবং আপনি যদি ক্ষমতাটা ধরে রাখতে চান, সুপার পাওয়ারের সাথে আপনার একটা সন্ধি রাখতে হবে। সুপার পাওয়ারটাকে সামরিক শাসক, প্রধান সামরিক শাসক যেটাকে বলা হয়, যিনি ছিলেন আইয়ুব খান। আলটিমেটলি ওই 1,60,000 আসলে কিছু পুতুল ছিলেন যাদেরকে পরিচালনা করতেন প্রধান সামরিক প্রশাসক আইয়ুব খান। তো দেশে আসলে গণতন্ত্র নামে ছিল, সেটা আসলে কোনো গণতন্ত্রের মধ্যে পর্যায়ে ছিল না, সেটা হলো সামরিক শাসনের আলোকে মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। আমরা এটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা করব। এই হলো গেল 58। 58-র পরে 1965 সাল। 1965 সালে আপনি আমাদের বইগুলোতে বা অন্য কোনো বই যদি পড়েন, বাংলাদেশে খুব বড় কোনো ঘটনা ঘটছে এমন বলতে পারবে না। কারণ নির্বাচনের মানে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা ছিল, বা রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন ছিল, সেগুলো চলতেছিল। বাট বড় কোনো আন্দোলন আসলে ওই সময় পরে নাই। কারণ 1965 সালে একটা যুদ্ধ চলতেছিল। যুদ্ধ হলো ভারত বনাম পাকিস্তান। ভারত বনাম পাকিস্তানের একটা যুদ্ধ চলতেছিল। এইবার বলি যে পাকিস্তান কথাটা আমি লিখলাম, পাকিস্তান তো তখন দুইটা পার্ট ছিল। একটা হলো পূর্ব পাকিস্তান, তখন কিন্তু পূর্ব বাংলার নাম নাই, নাম চেঞ্জ হয়ে গেছে, পূর্ব পাকিস্তান। আর একটা হলো পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। তাহলে ভারত বনাম পাকিস্তান যদি হয়, তার মানে ভারত পূর্ব পাকিস্তানকে অ্যাটাক করবে, ভারত পশ্চিম পাকিস্তানকে অ্যাটাক করবে। এবং পাকিস্তান কি করবে, পূর্ব পাকিস্তান থেকেও ভারতকে অ্যাটাক করবে, পশ্চিম পাকিস্তান থেকেও ভারতকে অ্যাটাক করবে বা ডিফেন্স করবে, দুই জায়গা থেকেই ডিফেন্স করবে। বাট বাস্তব ঘটনায় পূর্ব পাকিস্তান থেকে
ভারতের উদ্দেশ্যে না কোনো অ্যাটাক হয়, না কোনো ডিফেন্স হয়। অ্যাটাকও হয় নাই, ডিফেন্সও হয় নাই। অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল একেবারেই অরক্ষিত। এবং পূর্ব পাকিস্তানের আমরা বাঙালিরা বুঝতে পারি যে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের যে এত বড় একটা জায়গা, এতগুলো মানুষ, তাদের যে সুরক্ষা, এই নিয়ে পাকিস্তানের আসলে কোনো চিন্তা ভাবনাই নাই। তারা মূলত পশ্চিম পাকিস্তানকে রক্ষা করার জন্য সবগুলো আক্রমণ করেছিল। আচ্ছা, এই তাহলে 65 সালের যে যুদ্ধটা হয় ভারত বনাম পাকিস্তান, কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়, টোটাল 4টা যুদ্ধ হয়, অন্যতম একটা যুদ্ধ হলো 65 সালে। তো এই 65 সালের যুদ্ধটা সমাপ্ত হয় হলো এই সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন যিনি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন হলো কোসিগিনি, উনার মধ্যস্থতায় এই যুদ্ধটা বিরতি হয়, যুদ্ধবিরতি চুক্তি। এবং এর মাধ্যমে পূর্ব পাকিস্তান মানে পাকিস্তান এবং ভারত ওই সিজ ফায়ার বলে একটা লাইনের বাইরে আর যাবে না, এই লাইনের মধ্যে নিজেদের মধ্যে বন্দি করে রাখেন। এবং এটা চুক্তি হয়, এই চুক্তি হয় হলো তাশকন চুক্তি। তাশকন চুক্তি, এই তাশকন চুক্তিটা হয় হলো 1966 সালে। আচ্ছা, তো একটা গভর্নমেন্ট যখন চুক্তি করে, এখন জিনিসগুলো বুঝতে পারবেন, একটা সরকার যখন চুক্তি করে, চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কারা আলোচনা করে? বিরোধী দল। তৎকালীন সময় বিরোধী দল কারা ছিল? বাংলাদেশ আওয়ামী লীগ ছিল বিরোধী দল, বা কৃষক শ্রমিক পার্টি এরা বিরোধী দল ছিল, বা পশ্চিম পাকিস্তানে অনেকগুলো দল ছিল যারা বিরোধী দল। তো এই বিরোধী দলরা তখন চিন্তা করলো যে এই গভর্নমেন্ট যে তাশকন চুক্তি করতেছে, এটার ভালো দিক কি খারাপ দিক কি, চলেন গিয়ে আমরা আলোচনা করি। কোথায়? করাচিতে। সরি, করাচি না, লাহোর। সরি সরি সরি, আমি ভুল বলেছি। লাহোরে আলোচনা হবে। লাহোর। কত সালে দেখেন তো? 66 সালে। সালটা একটু মনে রেখেন। 66 সালে বিরোধী দলদের, যতগুলো বিরোধী দল ছিল তারা মিলে একটা সম্মেলন করবে লাহোরে। তো যতগুলো দল এখানে যাবে সবার কি একটা ইশতেহার থাকা উচিত যে কি নিয়ে আলোচনা হবে, আলোচনার বিষয়বস্তু কি, বিষয়বস্তু সবাইকে একটা করে দিতে হবে। তখন বাংলাদেশ আওয়ামী লীগ, সরি বাংলাদেশ না, শুধু আওয়ামী লীগ যখন এখানে গিয়েছিল জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের বিষয় হতে পারে 6 দফা। এই যে 6 দফাটা এখানে আসছিল তাশকন চুক্তির পরে, যে আমরা 6 দফা নিয়ে আলোচনা করতে পারি। এবং এই 6 দফার অন্যতম শর্ত ছিল স্বায়ত্ত শাসন। প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা অংশে সরকার গঠন করতে হবে ওই দেশের মানুষদের দিয়ে সংখ্যাগরিষ্ঠতা হিসেবে। এবং আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা হবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে সবগুলো রাজ্য থেকে। কোনো ফিক্সড জায়গা থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করলে সবগুলো রাজ্যে সমপরিমাণ উন্নয়ন হবে না। এটাই হলো সেন্ট্রাল। এখান থেকে 6 দফাটা আসে। এবং উনি যখন, এটা হলো প্রি বৈঠক ছিল আর কি, ওখানে বলেন যে আমরা 6 দফা নিয়ে আলোচনা করি। বাকি বিরোধী দলগুলো বলে যে না, 6 দফার কোনো ভিত্তি নেই, আমরা এটা মানি না। বঙ্গবন্ধু বলছে যদি আপনারা আমার কথা না মানেন আমি আপনাদের আলোচনায় নাই। উনি বের হয়ে যান। বের হয়ে 6 তারিখ, 6 তারিখ হলো যখন বিমানবন্দরে চলে আসার আগে প্রেস ব্রিফিং করে বলেন যে আমাদের পক্ষ থেকে আমরা 6 দফা দিচ্ছি, এই 6 দফায় হবে বাঙালি জাতির মুক্তির সনদ। এই হলো সেই 6 দফা। একটু ফাস্ট ফরওয়ার্ড করি। 65 66 বলার পর আমরা চলে আসি, সরি, 68-তে। 1968। 68 কেন গুরুত্বপূর্ণ? 68-তে কিন্তু বঙ্গবন্ধু অলরেডি জেলে ছিলেন, 6 দফা দিয়েছিলেন, ওনাকে জেলে তো রাখতেই হবে। 68-তেই সে আগরতলা মামলা করা হয়। আগরতলা মামলা, যার অরিজিনাল নামটা আমি বলেছিলাম যে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য 35 জন আসামি। প্রধান আসামি হলো জাতির জনক শেখ মুজিবুর রহমান। এবং এটা ঘটনাও বলেছিলাম যে বাকিরা ছিল আসলে বাহিনীর সদস্য। আগরতলা মামলার মাধ্যমে তাকে বন্দী করা হয়, উনাকে মুক্ত করা হয় 1969 সালে। তার কারণ হলো আইয়ুব খান আর কোনোভাবেই শাসন করতে পারতেছিলেন না, বুড়া হয়ে গিয়েছিলেন, তার নীতিগুলো জট ধরে গিয়েছিল। এবং শুধু পূর্ব বাংলার না, পশ্চিম বাংলা, পাঞ্জাব, বেলুচিস্তান, সিন্ধু, কাশ্মীর সব জায়গায় আন্দোলন হচ্ছিল যে এই সামরিক শাসন আর মানি না। এবং 22শে ফেব্রুয়ারি জাতির জনকে মুক্তি দেওয়া হয়। এবং পরবর্তীতে 70 সালে একটা নির্বাচন হয়। এবং এই 1969-এর 25শে মার্চ আইয়ুব খান তার ক্ষমতা ত্যাগ করে আরেকজনের কাছে ক্ষমতা দেওয়া হয়, ইয়াহিয়া খান। নামগুলো অবশ্যই আপনাদের পরিচিত। দুইজনেই কিন্তু সামরিক বাহিনীর সদস্য। তাহলে আপনি ভাবতে পারেন যে তাহলে আসলে এখানে গণতন্ত্র আসলো কোথায়? আসলে গণতন্ত্র আসে নাই। ইয়াহিয়া খান প্রথম দিনই এসে বলছেন যে আমরা নির্বাচন দিব, কিন্তু নির্বাচন দেওয়ার আগে আমাকে দেশটা ঠান্ডা করতে হবে, আমি এখন সামরিক শাসন আবারও দিলাম। বাকি মানুষজন ভাবলো হয়তোবা এবার আমরা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করতে পারবো। 70 সালে নির্বাচন হলো, 70-এর ডিসেম্বরে নির্বাচন হয়। ডিসেম্বর, এই 70-এর ডিসেম্বরে
একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ে ভোলা ভোলা জেলা তো সবাই জানেন, এখন তখন জেলা ছিল না, এটা দ্বীপ, শুধু দ্বীপ হিসেবে পরিচিত। এই ভোলা জেলায় প্রায় 10 লাখ মানুষ নিহত হয়। আমি জাস্ট এই সংখ্যাটা এই জন্য বললাম কারণ এখনো কিন্তু বিভিন্ন ঘূর্ণিঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে মৃত্যু, এই যে বিশাল বড় মৃত্যুর মিছিল, এটা কিন্তু আমরা অনেকটাই কমাতে পেরেছি বিভিন্ন স্থাপনা তৈরি করে, বিভিন্ন ভাবে প্রোটেকশন দিয়ে। দেখেন, শুধু ভোলা জেলায় 10 লাখ মানুষ মারা যাবে, এটা কিন্তু চারটিখানি কথা না। এমন অবস্থায় আপনি কি ভাববেন যে আমার দেশে এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ দুর্ভিক্ষে আছে, মানুষ খেতে পারতেছে না, তাহলে আমার দেশের রাষ্ট্র পর্যায়ের প্রধান যারা, যারা আলটিমেটলি দেশ পরিচালনা করতেছে, তারা হয়তো আমাদের কাছে আসবে, আমাদেরকে একটু সাহায্য করবে, আমাদের দুইটা সান্ত্বনার বাণী শোনাবে। কিন্তু ইয়াহিয়া খান কিন্তু বাংলাদেশে আসেন নাই, ভোলাতে উনি যান নাই, উনি পশ্চিম পাকিস্তানে চলে গেছেন। এবং এতেও কিন্তু একটা প্রমাণিত হয় যে পশ্চিম পাকিস্তান যে বাংলাদেশকে শুধুমাত্র কলোনির মতো বিহেভ করেছিলেন, তার একটা বড় প্রমাণ কিন্তু এই 70 সালের ডিসেম্বরে যখন নির্বাচন হচ্ছিল, তখন ভোলাতে যে ঘূর্ণিঝড়টা হয়, যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়, সেখানে মানুষের মৃত্যুও ওনাকে এখানে আনতে পারেননি। এবং পরবর্তীতে সেখানে নির্বাচনগুলো বন্ধ রাখা হয়, সেটা জানুয়ারিতে হয়, 71-এর জানুয়ারিতে। এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় চলে আসে। এবং এই ক্ষমতাটাও কিন্তু আওয়ামী লীগকে দেওয়া হয় নাই, বা বাঙালিকে দেওয়া হয় নাই, যার ফলপ্রসূতে আমরা আসলে 71 সালের যে মানে সংগ্রামটা পাই, সংগ্রাম নিয়ে কথা বলতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আপনাদেরকে ভয় দেখানোর কোনো ইচ্ছা নাই। এতক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছি, তার একটা স্লাইড ফরম্যাট এখানে দেওয়া আছে, এবং স্লাইড গুলো তৈরি করার সময় আমরা একটু স্পেসিফিক ছিলাম। এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো বাংলাতেও আপনারা গিয়ে পড়বেন, এবং এগুলো বিসিএস এ বারবার আসতে দেখা যায়। যেমন ভাষা আন্দোলনের প্রথম সংগঠনটা কি ছিল, নাটক কি ছিল, প্রথম গান কি ছিল। তো আপনারা যেহেতু অ্যাডভান্স করতেছেন, আমি একটু আপনাদের সাজেশন দেই। যেমন প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা হলো শিরোনাম। সার্চ ইন গুগলে সার্চ করলে এই পুস্তিকা আপনারা পেয়ে যাবেন, এটা রিডিং পড়েন। প্রথম কবিতার চরণ, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবিতাটা পড়েন। প্রথম নাটক কবর, এটা পড়ার কথা সবার, উপন্যাস হয়তো বা পড়ছেন। প্রথম গান ভুলবো না ভুলবো না, সে 21শে ফেব্রুয়ারি ভুলবো না, গানটা শুনেন। তাহলে আপনি একই সাথে জিনিসটা জানতেছেন, আপনার মাথার ভিতরে আসতেছে, ঘটনাগুলো আপনার ভিতরে চলে আসতেছে। এইভাবে পড়ার স্টাইলটা সেট করবেন। এরকম অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, একটু এক নজরে দেখে যাবেন, আপনি এগুলো মোটামুটি মাথায় ঢুকে যাবে। একটু ডিটেলস আকারে পড়ার চেষ্টা করবেন। এই যে 6 দফা, 6 দফাটা ডাউনলোড করে 6টা দফা কি ছিল, কোন দফার ব্যাখ্যা কি, একটু রিডিং করবেন। যদি মনে হয় যে রিডিং করতে ভালো লাগতেছে না, অনেক সময় আছে আপনাদের, ইউটিউবে সার্চ দেন, এই সবগুলো কিন্তু ব্যাখ্যা আকারে, যেভাবে ব্যাখ্যা করা হয় এখানে স্পিচ আকারও কিন্তু দেওয়া আছে। জাতির জনক বঙ্গবন্ধু যতগুলো ভাষণ দিয়েছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান যে ভাষণগুলো দিয়েছিলেন, বা শেরে বাংলা একে ফজলুল হকের যে ভাষণ, এগুলো কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। একবার করে শুনেন, আস্তে আস্তে দেখবেন এগুলো আপনাদের ভেতরে চলে যাচ্ছে। তো এই ইনফরমেশন গুলো এখানে দেয়া আছে, এক নজরে দেখে যেতে পারেন। আজকে আমাদের ভয় দেখানোর ইচ্ছা নেই, আমরা এগুলো ডিটেলস পরবর্তীতে প্রত্যেকটা টপিকের উপর আলাদা করে ক্লাস হবে, তখন আরো ডিটেলস পড়বো। একটু ছোট করে বলে যাই, যে মুক্তিযুদ্ধের যে 11টা সেক্টরের কথা বলেছিলাম যে সেক্টর গুলো কিভাবে শিখতে হবে, মানচিত্র থেকে শিখতে হবে। দেখেন, এটা হলো পুরো বাংলাদেশের মানচিত্র। এক দেয়া আছে কোথায়, চট্টগ্রামে, তাহলে 1 নাম্বার সেক্টর চট্টগ্রাম। 2 নাম্বার সেক্টর কোথায়, ঢাকা। 3 নাম্বার সেক্টর ঢাকার কিছু অংশ পড়ছে, গাজীপুরের অংশটা পড়ছে, আর সিলেটের কিছু অংশ পড়ছে। 4 এবং 5 সিলেটের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল। তারপরে এখানে একটু ডিফারেন্স আছে, রংপুরে চলে যান, রংপুরে 6, রাজশাহীতে 7, যশোরে 8, খুলনাতে 9, আর একদম বাইরে যেটা বললাম অনিয়মিত, এই যে সমুদ্র যেখানে আছে সেখানে 10, আর ময়মনসিংহ টাঙ্গাইল এখানে হলো 11। এই হলো সেক্টর। মানচিত্র মনে রাখবেন, আপনার সেক্টর মুখস্থ হয়ে যাবে। আর কিছুদিন পরে যখন আরেকটু ডিটেলস পড়ার ইচ্ছা থাকবে, সেক্টরের অধিনায়কগুলোর নামগুলো শিখে ফেলবেন। সাব সেক্টর কয়টা করে ছিল এগুলো শিখে ফেলবেন। দেখেন, 11টা সেক্টর, 64টা সাব সেক্টর, মনে রাখা কিন্তু খুবই সহজ। বর্তমানে জেলা কয়টা, 64টা। নতুন একটা জেলা হতে পারে 65তম, সেটা হলো প্রস্তাবিত ভৈরব, এটা হলো পরবর্তীতে। বাট আপাতত জেলা 64, নাম কিন্তু মনে রাখা যায়। সেক্টর কমান্ডারদের নাম আস্তে আস্তে জানতে হবে। কোন বীরশ্রেষ্ঠ কোথায় যুদ্ধ করেছিলেন, কোথায় শহীদ হয়েছিলেন, এগুলো আস্তে আস্তে জানতে হবে। এই হলো সিস্টেমেটিক ভাবে কিভাবে যাওয়া যায়। ওকে, আচ্ছা। আর একটা ইনফরমেশন একটু ছোট করে বলি, যেটা কনফিউশন তৈরি হয় আর কি। এই যে মুক্তিযুদ্ধের মধ্যে 7 জন বীরশ্রেষ্ঠ জানার কথা সবাই, বীর উত্তমের সংখ্যাটা জানবেন, বীর বিক্রম, বীর প্রতীক, মোট কতজনকে সম্মাননা দেওয়া হয় সেটা জানবেন। সাথে এক্সট্রা জানবেন বর্তমানে কিন্তু খেতাবপ্রাপ্ত বীর উত্তম কিন্তু 69। জেনারেল জামিলকে দেওয়া হয় 2010 মরণোত্তর বীর উত্তম, কিন্তু উনি কিন্তু মুক্তিযুদ্ধের জন্য পান নাই, আলাদাভাবে পাইছেন।
বাট স্টিল বীরুত্তম 69 জন, মুক্তিযুদ্ধে পাইছে 68 জন, আর মুক্তিযুদ্ধে মোট খেতাব হলো 476। এরকম ছোট ছোট ইনফরমেশন আপনারা আস্তে আস্তে জানবেন যখন গল্প আকারে পড়া শুরু করবেন। তো এটা হলো আমার প্রথম টপিক। আরেকটা টপিক নিয়ে একটু বলবো, সেটা হলো বাংলাদেশের সংবিধান। সংবিধান কি? সংবিধান হলো একটা দেশের নীতি, সংবিধান হলো একটা দেশের আদর্শ, সংবিধান হলো একটা দেশের আইন, সংবিধান হলো একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা। এই হলো সংবিধান। সংবিধান কিভাবে পড়বেন, এটা একটা বড় প্রশ্ন, যে সংবিধান আসলে কিভাবে পড়া হয়। অনেকে দেখবেন মাঝে মাঝেই বলে দেয় যে সংবিধানের এত নাম্বার ধারা এটা বলা আছে। সংবিধানে আসলে কোনো ধারা নাই, ধারা হলো আইনের মধ্যে থাকে। সংবিধানে যেটা থাকে সেটা হলো অনুচ্ছেদ বা ভাগ, এগুলো থাকতে পারে। তো বিগত বছরের সংবিধানের কয়েকটা প্রশ্ন দেখাই, কি কি টপিক থেকে প্রশ্নগুলো আসে একটু দেখেন। যেমন সংবিধানের কোন সংশোধন কে ফার্স্ট ডিসটর্শন বলা হয়, মানে সংশোধন রিলেটেড প্রশ্ন আসতে পারে। তাহলে সংশোধন মানে কি? সংবিধানকে পরিবর্তন করাই হলো সংশোধন। তার মানে বাংলাদেশের সংবিধান কি পরিবর্তন হয়েছে? হ্যাঁ ভাইয়া, 17 বার পরিবর্তন হয়েছে। তার মানে 17টা সংশোধনী আছে, এগুলো পড়তে হবে আস্তে আস্তে। তারপর বলছে সংবিধানের ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র কততম তফসিলে আছে। তফসিল শব্দটা অনেকের জন্য নতুন হতে পারে। তফসিল কি? পুরো সংবিধানটা লেখার পরে মনে হয়েছে কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দরকার, যেটা দিয়ে সংবিধানটা সহজে বোঝা যায়। কিছু কিছু জায়গায় হয়তো সংশ্লিষ্টতা দরকার, তখন কিছু এক্সট্রা অনুচ্ছেদের মতো সংযুক্ত করা হয়েছে, যেগুলোর নাম দেওয়া হচ্ছে তফসিল। এগুলো সংবিধানের অংশ কিন্তু ডিরেক্টলি সংবিধানে নাই। এই হলো ঘটনা। তাহলে তফসিল গুলো পড়তে হবে। কয়টা আছে? 7টা আছে। তার মধ্যে সবগুলো হয়তো বা কার্যকর না। তারপর দেখেন সংবিধান প্রবর্তন, মানে ইতিহাস নিয়ে জানতে হবে। সংবিধান কারা প্রবর্তন করেছেন, কিভাবে করেছেন, কোথায় বৈঠক করেছেন, কোন দেশের সংবিধানের সাথে আমাদেরটা মিল আছে, এগুলো জানতে হবে। তারপর দেখেন অনুচ্ছেদ, এই যে অনুচ্ছেদ গুলো আস্তে আস্তে শিখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বারবার আসে, সেগুলো আপনাদেরকে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। এখানে বেশ কিছু অনুচ্ছেদ আমরা দেখিয়েছি, যে প্রথম ভাগ থেকে 1, 2, 4, 6, 7 এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা গেছে। দ্বিতীয় ভাগ থেকে 11, 17, 22, 25 এই প্রশ্নগুলো বারবার এসেছে। মানে কি শুধু এগুলোই পড়বো না, আপনারা এখন মানে যদি সম্ভব হয়, নীলক্ষেত যদি খোলা থাকে, কালকে একটা সংবিধানের বই পড়বেন, প্রতিদিন 1-2 পৃষ্ঠা করে রিডিং করবেন। সেই ক্ষেত্রে সংবিধানের একটা বই আমি সাজেস্ট করতে পারি। আরিফ খান, উনি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, উনি একটা বই লিখেছেন আরিফ খান, খুব সুন্দরভাবে সংবিধান ব্যাখ্যা করেছেন। অরিজিনাল যে সংবিধান সেটা কিন্তু সাধু ভাষায় লেখা। আমরা তো এখন সাধু ভাষা খুব একটা চর্চা করি না, ফলে হয়তো অনেকেরই সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আরিফ খানের বইটা যদি পড়েন, উনি খুব সুন্দরভাবে চলতি ভাষায় ব্যাখ্যা করেছেন। ওখানে আপনি এক একটা অনুচ্ছেদ পড়বেন, অনুচ্ছেদের পর একটা ব্যাখ্যা দিছে, ব্যাখ্যাটা পড়বে এবং অনুচ্ছেদটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। এই যে আইনের দৃষ্টিতে সমতা, মাঝে মাঝে দেখবেন টকশোতে মানুষজন বলতেছে আইনের দৃষ্টিতে সমতা দেখা যাচ্ছে না। তাহলে আইন সবার জন্য সমান, এটা বারবার বলে। অ্যাকচুয়ালি আইন সবার জন্য সমান না। পৃথিবীর কোন সংবিধান আপনি আইন সবার জন্য সমান এটা পাবেন না। আইনেরও কিন্তু কিছু ভাগ আছে। যেমন মুসলিম রীতি আইন, হিন্দু বিবাহ আইন, মুসলিম বিবাহ আইন বা পার্বত্য আইন, এগুলো কি এক? আপনি কি একজন হিন্দু মানুষকে মুসলিম বিবাহ আইন অনুযায়ী শাসন করতে পারবেন? একজন বাঙালিকে কি পার্বত্য আইন অনুযায়ী বিচার করতে পারবেন? পারবেন না। তাহলে আইনেরও কিছু ভাগ থাকতে পারে, সবার জন্য আইন সমান হতে না পারে। তাহলে উপজাতিদের মধ্যে যতজন আছে তাদের সবার জন্য হয়তো বা আইন সমান। হিন্দু যারা আছে তাদের জন্য হয়তো বা ওই হিন্দু আইনটা সমান। মুসলিম যারা আছে তাদের জন্য হয়তো বা মুসলিম আইনটা সমান, কিন্তু একই আইন সকল ব্যক্তির জন্য সমান নাও হতে পারে। তারপর মনে করেন ধর্ম প্রবৃত্তি কারণে বৈষম্য দেখানো যাবে না, কিন্তু এর 28-4 দেখবেন আলাদা একটা মানে অনুচ্ছেদ দেখা আছে, যে যদি সরকার চায় এমন কোন গোষ্ঠী আছে যারা পিছিয়ে পড়া, যারা অগ্রসর হতে পারেন নাই, তাদেরকে বিশেষ সুবিধা দিতে চান, সেটা দিতে পারবেন। ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য দেখানো যাবে না, কিন্তু যদি মনে হয় যে দেশে একটা বিশেষ অংশ পিছিয়ে পড়েছে, বেদে সম্প্রদায় পিছিয়ে পড়েছে, তাদেরকে আগে এগিয়ে আনার জন্য আমাকে একটা সিস্টেম বানাতে হবে, সেটা হয়তো বা কোটা সিস্টেম হতে পারে, সেটাও কিন্তু পারমিশন এখানে দেয়া আছে। তো এরকম ছোট ছোট ইনফরমেশন গুলো ব্যাখ্যা আকারে আস্তে আস্তে পড়তে হবে। ওকে, তারপর আরেকটা ইনফরমেশন, এটা আসলে এখন খুব একটা না পড়লেও হবে, জাস্ট আপনাদেরকে আমি এটা দেখাই দিব, দেখাই আজকে শেষের দিকে চলে যাব। ছিল অর্থনৈতিক সমীক্ষা, একদম শুরুতে বলেছিলাম এরকম একটা চার্ট অর্থনৈতিক সমীক্ষাতে সবসময় পাবেন। এটা আমাদের ওয়েবসাইটেও আছে, উত্তরণে মাসিক সম্পাদকীয়তে সবসময় দেয়া থাকে। এই যে মোট জনসংখ্যা বৃদ্ধির হার, অনুপাত, আয়ুকাল, দারিদ্র্যের হার, সাক্ষরতা, জিডিপি, মাথা পিছু আয়, এই প্রশ্নগুলো আমরা দিয়েছি কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 20-এর জন্য। আপনি হয়তোবা যখন পরীক্ষা দিবেন তখন হয়তোবা 2022 থাকবে,
তাহলে আপনার জন্য শিখতে হবে 22-এর। কেউ যদি 2023 সালে পরীক্ষা দেন, সে পড়বেন 2023 সালের অংশগুলো। প্রশ্ন কিন্তু সেম, আপনার হয়তো প্রশ্ন একই হবে, জিডিপি প্রবৃদ্ধির হার কত, তাহলে এখন হলো 5.24, আপনার জন্য কিন্তু এটা সঠিক উত্তর নাও হতে পারে, বাট আপনি তো জেনে রাখলেন যে জিডিপি প্রবৃদ্ধির হার বা মাথা পিছু আয় বারবারই আসতেছে। জাস্ট এই জিসটা আপনাদেরকে দেখাই দেওয়া। ওকে, তো শুরুতেই আমি এত বেশি ভয় দেখানোর চেষ্টা করতেছি না। আজকে আমি জাস্ট একটা ছোট্ট টপিককে একটু বড় করার চেষ্টা করেছি, পরবর্তীতে ওই ছোট ছোট টপিককে আমরা একটা বড় বড় ক্লাসে নিয়ে আসবো, বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, আপনাদেরকে সাথে যেভাবে আজকে ইন্টারেক্ট করেছি এরকম ইন্টারেক্ট করার চেষ্টা করব। আর এটাও চেষ্টা করবো যেন আপনাদের কাছে জিনিসগুলো সহজে রিপ্রেজেন্ট করা। আপনাদের কোর্সটা অ্যাডভান্স, আগে থেকেই শিখতেছেন, কোনোভাবে প্রেশার নেবেন না। এই ক্লাসটা যদি মনে হয় আরেকবার পড়ার, আরেকবার পড়বেন এবং আরেকবার দেখবেন। যদি মনে হয় এই স্লাইডটা একবার রিডিং করে দেখবেন, ওয়েবসাইটে পাওয়া যাবে। যদি মনে হয় যে এই প্রশ্নগুলো একটু মুখস্থ করি, মুখস্থ আমি বলবো মুখস্থ করা আপাতত দরকার নেই, জাস্ট রিডিং করে দেখেন। এবং ওই যে বইগুলোর কথা বলেছি, কয়েকটা বই একটু পড়ার চেষ্টা করবেন। আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তীতে অবশ্যই দেখা হবে। আর যদি আপনারা যারা ফেসবুকে আছেন আর কি, যদি আপনারা ফ্রি ক্লাসটা সরাসরি করতে চান, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনারা রেজিস্ট্রেশন করে চলে আসেন এখানে। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। যদি মামুন ভাইয়া, সোহেল ভাইয়া কোনো কারো কাছ থেকে প্রশ্ন নিতে চান, অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। আপনাদের সাথে আরেকজন ভাইয়া আছে, উনিও আপনাদের সাথে যুক্ত হবে। ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি হ্যান্ড রেজ অপশনটা চালু করে দিয়েছি, আপনাদের যদি কারো কোনো কোয়েরি থেকে থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন। আর আরো কিছু অপশন আছে আপনাদের জানার, যেটা হচ্ছে আপনারা যারা ফেসবুকে আজকে ক্লাস করছেন, ফেসবুক থেকে আসলে অতটা রেসপন্স পাওয়া যায় না বা করা যায় না, আপনারা যতটা আমাদের জুম আইডির মাধ্যমে আমাদের সেট থেকে করতে পারবেন। আমি আশা করব নেক্সট ক্লাস থেকে আপনারা কোর্সটা এনরোল করে অথবা রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আর আমি আপনাদের বলবো, আমরা যারা এখন পর্যন্ত কোনো অনেকগুলা তথ্য জানার আছে, যেটা হচ্ছে আমাদের ভিডিও গুলা কোথায় থাকবে, পিডিএফ গুলা কিভাবে পাবো, আমরা ভিডিও গুলা কতদিন থাকবে, আমাদের ভিডিওস গুলা আপনারা পরীক্ষার কোর্স শেষের আগ পর্যন্ত, মানে অ্যাটলিস্ট পরীক্ষার আগ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। আপনাদের যে আজকের যে ক্লাসের যে পিডিএফ ক্লাস নোট আকারে আপনাদের যেখান থেকে ক্লাসে জয়েন করছেন আমাদের জুম আইডি থেকে, ঠিক ওইখানেই একটা অপশন থাকবে, ক্লাস নোট আকারে পেয়ে যাবেন। আর ভিডিও গুলাও ঠিক ওইখানেই থাকবে। আপনাদের আজকের ক্লাসের এক্সামটা নেক্সট 16 তারিখ হবে। 16 তারিখ আপনাদের একটা বাংলা ক্লাস আছে, আমি আশা করি সবাই জয়েন করবেন। আর আজকের যে আজকে কোনো এক্সাম নাই, আজকের ক্লাসের উপর নেক্সট দিন এক্সাম হবে আশা করি। আমি দেখতে পাচ্ছি হ্যান্ডেজ মাহি হ্যান্ডেজ করছেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি প্লিজ আনমিউট করে কোশ্চেন করতে পারেন। মাহি কি শুনতে পাচ্ছেন আমাকে? মাহি আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমি দুঃখিত মাহি, মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমি নিহারিকাকে ডেকে নিচ্ছি। নিহারিকা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমি যে আজকে যে ক্লাস করলাম, এই ক্লাসের পরীক্ষা তো হচ্ছে নেক্সট পরশুদিন মনে হয় পরীক্ষা শুরু হবে। তাহলে পরীক্ষা যদি শুরু হয়, এটার জন্য প্রিপারেশনের জন্য কি আমাদেরকে আজকের টপিকের উপর কোনো পিডিএফ বই দেওয়া হবে যদি আমরা প্রিপারেশন নেওয়ার জন্য? এক্স্যাক্টলি আপনি যেখান থেকে আমাদের জুম আইডির মাধ্যমে ক্লাসে জয়েন করছেন আমাদের সাইট থেকে, উত্তরণ একাডেমি থেকে, ঠিক ওইখানেই এখন থেকে 10 মিনিটের মধ্যে আপনি একটা পিডিএফ আকারে ক্লাস নোট পেয়ে যাবেন। এই ক্লাসের যে ভিডিওটা, যেভাবে ক্লাসটা অ্যানোটেট করা হয়েছে, অ্যানোটেট সহ আপনি ভিডিওটাও দেখতে পারবেন। এটা হচ্ছে যত খুশি ততবার এই ভিডিওটা দেখতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আমি আরিফ ভাইয়াকে ডেকে নিচ্ছি। আরিফ ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি শুনতে ভাইয়া। পাচ্ছি। জি ভাই, আমার ভাইয়ার কাছে প্রশ্ন ছিল একটা, যে ধরেন আমরা 23 সালে বা 24 সালে অনার্স পড়ে বের হব, তখন আমাদের হাতে 7 বছর বা 6 বছর সময় থাকবে, তখন আমরা সাধারণ প্রফেশনালের কয়টা স্পেশাল বাদে কয়টা বিশেষ পরীক্ষা হইতে চাইবে? ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, এভারেজে একজন পরীক্ষার্থী 6টার মতো বিসিএস পায় স্বাভাবিক গতিতে চললে। কেউ কেউ 7টাও পেতে পারে, বয়সের উপর ডিপেন্ড করে। 5-6টা তো মিনিমাম পাবেনি। যে বয়স থাকবে 6 বছর বা 7 বছর। বিসিএস এর সার্কুলার কিন্তু প্রতি বছরই একটা করে হয়, তো 6টা মিনিমাম পাবে। স্পেশাল তো সেজন্যই বললাম আর কি। স্পেশাল বিসিএস থাকলেও বছর কিন্তু একটা সার্কুলার করে রাখে, মানে স্পেশালের জন্য কিন্তু নর্মাল বিসিএস খুব বেশি দিন পিছায় না। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনার ভাইকে। পরীক্ষা আমি kindly। আমি শিবলু ভাইকে ডেকে নিচ্ছি। ভাইয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে প্লিজ আপনি কোশ্চেন করতে পারেন। হ্যালো। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্লিজ কোশ্চেন করতে পারেন। আমাদের এখানে বিশেষ এইভাবে করতে কোনো বইয়ের ব্যবস্থা আছে কিনা, যে ধর বই থাকবে কিনা? হ্যাঁ, আমাদের বই তো অবশ্যই পাবেন। আচ্ছা, মানে কয়টা থাকবে এই ধরনের কোনো কি আছে এখানে, কি কি দেখতে পারবো? আমি দুঃখিত, আপনার কথা শুনতে পাই নাই। আমাদের জন্য কোনো বইয়ের ব্যবস্থা আছে কিনা, বই মানে হ্যাঁ, হাতে আপনাদের পড়ার বইয়ের জন্য। ব্যবস্থা আছে। আমাদের কোর্সটা এনরোল করার পরে আপনাদের বাসার পাশ থেকে আমাদের যে ব্রাঞ্চ, উদ্ভাসন দেশের যে ব্রাঞ্চগুলো আছে, ওই ব্রাঞ্চ থেকে আপনি বই সংগ্রহ করে নিতে পারবেন। আচ্ছা, আমাদের এই প্রাইমারি যারা আগের কোর্স যারা করছে তাদের জন্য কোনো আলাদা কোনো এখানে সার্ভের কোনো ব্যবস্থা আছে? আমি দুঃখিত ভাই, এই আমাদের যে ডিসকাউন্টটা, এটা আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট। এরকম কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নাই। আপনাদের এইটার মধ্যেই খুশি থেকে কোর্সটা এনরোল করতে হবে প্লিজ। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি খালেদ ভাইয়াকে ডেকে নিচ্ছি। খালেদ ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। ভাই প্লিজ আপনি কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ মামুন ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আর উত্তরণকে আসলে আন্তরিক ধন্যবাদ যে এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য, আর আমরা ঘরে বসে এই ধরনের ক্লাস করতে পারতেছি। আর আজকের যিনি টিচার ছিলেন ভাইকে আসলে আন্তরিকভাবে অভিনন্দন, যে আমাদেরকে অনেক সময় দিয়ে জিনিসটা খুব ইজিলি আমাদেরকে ইয়ে করে দিয়েছেন। ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে, এই 43তম যে কোর্সটা আছে ওটা তো এখানে দেখা যাচ্ছে যে 7,000 টাকা। এটা কি ভাইয়া কোনোভাবে কমানো যায় বা ডিসকাউন্ট করা যায়? মামুন ভাই। হ্যাঁ খালেদ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি একটু ক্লিয়ার করে বলবেন? আমি বলতেছিলাম ভাইয়া, ওই যে 43তমের যে কোর্সটা আছে এটা তো 7,000 টাকা। জি। এটা কি কোনোভাবে ডিসকাউন্ট করা যাবে? না, আমাদের এই কোর্সের পেমেন্ট হচ্ছে 10,000 টাকা। এখন 2,000 টাকা ডিসকাউন্ট আছে, 8,000 টাকা পেমেন্ট। আর পেমেন্টটা হচ্ছে ভাইয়া আমাদের টোটাল ওভারঅল যে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে থাকি, ওভারঅল আমরা যতগুলা ম্যাটেরিয়ালস দিয়ে থাকি, যতগুলা ক্লাস লেকচার, ওভারঅল হিসাব করলে আসলে ওরকম ডিসকাউন্টের সুযোগ থাকে না, বুঝছেন? এটা নরমালি আপনারা ফিজিক্যালি না হয়ে আপনারা একটু চিপার হিসাবেই পাচ্ছেন, বুঝতে পারছি। বুঝছেন? জি জি। আপনি একটু আমাদের কোর্স প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন আমরা কতগুলা লেকচার নিব, আপনারা কিভাবে ক্লাসগুলো দেখবেন, আপনারা কি কতগুলা ম্যাটেরিয়ালস পাবেন। আপনি এটা দেখলে আপনার কাছে আমি বিলিভ করি যে এটা মানে যথেষ্ট মনে হবে, এটা ঠিক আছে, বেশি মনে হবে না। ধন্যবাদ আপনাকে। আর কোনো কোশ্চেন আছে খালেদ ভাই? ধন্যবাদ ভাই। না ভাইয়া, ধন্যবাদ। আমি আহমদকে ডেকে নিচ্ছি। আহমদকে আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? জি শুনতে পাচ্ছি। প্লিজ। যে আমার যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার অলরেডি আমি অন্যদের অ্যান্সারের মাধ্যমে পেয়ে গেছি। আরেকটা কোশ্চেন হলো যে সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ক্লাস নিছে ওনার পরিচিতিটা যদি দেওয়া যায় তাহলে একটু জানতে চাচ্ছি, আদারওয়াইজ না দেওয়া গেলে তো পসিবল না, আসলে দেওয়া যে যাবে না এরকম না, আবার যে দেওয়া যাবে এটা এরকমও না। বিষয়টা হচ্ছে ভাইয়া কিছু বলবেন ভাইয়া? সরি ভাইয়া মনে অলরেডি লিভ নিছেন। সাব্বির ভাই যদি কিছু একটু বলতে চান ভাই প্লিজ। হ্যাঁ চল ভাইয়া,
পরিচয় আসলে দেওয়া যাবে, পরিচয় না, আসলে গোপন করার কিছু নাই। যিনি ক্লাস নিয়েছেন তিনিও 38তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে আছেন এবং আপনাদের সাথে আমি কিউএনএ তে ছিলাম, আমিও 38তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে আছি। তো আপাতত এইটুকুই জানেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে, কথা হবে, তখন বাকিটা জানতে পারবেন। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়াকে। আহমেদ ভাইকেও ধন্যবাদ। রশিদ ভাইকে ডেকে নিচ্ছি। রশিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? রশিদ ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে কোর্স ফিটা, ওটা কি একসাথে পেমেন্ট করতে হবে নাকি ধাপে ধাপে আমরা পেমেন্ট করতে পারবো? স্থানীয় পেমেন্টটা হচ্ছে, পেমেন্টের সিস্টেমটা হচ্ছে যেহেতু অনলাইনে আপনি পার্শিয়াল পেমেন্ট করলে নিবে না, এই পেমেন্টটা আপনাকে এককালীন করতে হবে, বুঝছেন? জি ভাই। ভাইয়া, আমরা ওই আবার একটা বিষয়, তো আমরা তো প্রাইমারি কোর্স করছিলাম, আমাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা? না, ওটা আসলে আমাদের যে ভাইরা আমাদের প্রিভিয়াস কোর্সে ছিলেন, ম্যাক্সিমাম না, একদম ম্যাক্সিমাম থেকেও ম্যাক্সিমাম আমাদের সঙ্গে প্রিভিয়াস হিসেবে যুক্ত হয়েছেন, এখন যুক্ত আছেন। তো আমরা আসলে এরকম কিছু মানে ব্যবস্থা করতে পারি নাই, বুঝছেন? আপনারাই বেশি আছেন বিধায় ওইরকম আসলে মানে সবাই আমাদের প্রিভিয়াস থেকে আসছেন ম্যাক্সিমাম আর কি, কোনো সুযোগ নাই, দুঃখিত ভাইয়া। আচ্ছা জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আমরা আজকে কোশ্চেন নিচ্ছি না, আপনারা পরবর্তী লেকচার 16 তারিখ যথা সময়ে যথা নিয়মেই জয়েন করবেন বাংলা ক্লাসে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।